আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি শুরু করে দিব ক্লাস। আমি আপনাদেরকে গতদিন কত পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে আছে 44 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম এবং এর মাঝে আমাদের তিনটা অঙ্ক বাকি ছিল, 26, 27 এবং 28। তাহলে আমি আজকে কি করব? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, আমি 26, 27, 28 নম্বর কোশ্চেন সলভ করার পর আমরা যাব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দুইটা টাইপ আজকে করাবো, খুব ইম্পর্টেন্ট, মানে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখেন, এখানে 26 নম্বর কোশ্চেনটা স্ক্রিনে আসছে। বলছে একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ওকে, এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য আসতে পারে। হ্যাঁ, বলছে খাতাটির ক্রয় মূল্য কত, কি নির্ণয় করতে বলছে? খাতাটির ক্রয় মূল্য। আর বলছে যে একটা খাতা 36 টাকায় বিক্রয় করলে, তার মানে 36 টাকা হলো বিক্রয় মূল্য। এই 36 টাকায় বিক্রয় করলে কি হয়? এই 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তার মানে 36 টাকায় বিক্রয় করে তার ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে সেটা বলা নাই, বলছে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তার দ্বিগুণ মানে কার দ্বিগুণ বলেন তো? কার দ্বিগুণ? ওই যে 36 টাকায় বিক্রি করলে যতটুকু ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি যতটুকু হয়েছিল সেই ক্ষতির দ্বিগুণ পরিমাণ লাভ হয়। যদি 72 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা ধরে নিব, তাহলে 36 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হয় সেটা কি বলা আছে? বলা নাই। তাহলে ধরে নিতে হবে যে 36 টাকায় বিক্রি করায় কিছু একটা ক্ষতি হয়, ধরলাম x টাকা ক্ষতি হয়। তাহলে 72 টাকায় বিক্রি করলে লাভ হবে কি? ওই ক্ষতি যতটুকু ছিল সেই ক্ষতির ডাবল পরিমাণ লাভ হবে। তাহলে 36 টাকায় বিক্রি করে যদি x টাকা ক্ষতি হয়, তাহলে 72 টাকায় বিক্রি করলে 2x টাকা লাভ হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখব হচ্ছে, ধরি, সবাই একটু তাকান, ধরি 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ইজ ইকুয়াল টু x টাকা। 36 টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হয়, আমরা জানি না কেন, কারণ বলছে 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় বলা নাই, তাই আমরা ধরে নিলাম x টাকা ক্ষতি হয়। ঠিক আছে? এখন 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ পরিমাণ লাভ হবে। কার দ্বিগুণ? যতটুকু ক্ষতি হয়েছিল তার দ্বিগুণ। তাহলে 36 টাকায় বিক্রি করে x টাকা ক্ষতি হয়েছে, তাহলে 72 টাকায় বিক্রি করলে 2x টাকা লাভ হবে। তাহলে অতএব 72 টাকায় বিক্রি করলে লাভ হয় ইজ ইকুয়াল টু 2x টাকা। এটুক বুঝছেন? এবার প্রশ্ন মতে 36 প্লাস x ইজ ইকুয়াল টু 72 মাইনাস 2x। এই লাইনটা বোঝাটা খুব জরুরি। এই লাইনটা যে এটা প্রশ্ন মতে, এটা কিভাবে আসলো ভাই? দেখেন, এই 36 টাকা কি বিক্রয় মূল্য, এই 36 টাকা বিক্রি করে x টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। তার মানে আপনি এই 36 টাকা বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যদি x টাকা যোগ করেন, তাহলে এটা কি ক্রয় মূল্য না? এটা কিন্তু ক্রয় মূল্য, মানে জিনিসটার ক্রয় মূল্য, তার মানে এটা হচ্ছে সিপি। আবার যখন 72 টাকা বিক্রি করছেন তখন 2x টাকা লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 72 টাকা থেকে লাভের পরিমাণ যদি বাদ দেন, তাহলে এটা কি ক্রয় মূল্য না? এটাও ক্রয় মূল্য, তার মানে এটাও সিপি। আর একটা প্রোডাক্টের ক্রয় মূল্য তো দুই রকম হতে পারে না, একই। তার মানে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, তাই দুইটা ক্রয় মূল্য তো সমান, তাই এইটা ইজ ইকুয়াল টু কি, এটা লিখছি। এই লাইনটা বুঝছেন কিনা বলেন? খুবই গুরুত্বপূর্ণ। দুটাই ক্রয় মূল্য। এই যে 36 টাকায় বিক্রি করে x টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই 36 টাকার সাথে যতটুকু ক্ষতি হয়েছে সেটা অ্যাড করলে জিনিসটার ক্রয় মূল্য পাওয়া যাবে। 72 টাকায় বিক্রি করায় 2x টাকা লাভ হয়েছে, তাহলে 72 টাকা থেকে লাভের পরিমাণ বাদ দিলে ওই জিনিসটা বিক্রি করে, মানে ওই জিনিসটা কেনা ছিল কত টাকায় সেটা পাওয়া যাবে। তার মানে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এই দুটা সমান, কারণ একটা জিনিসের ক্রয় মূল্য তো দুই রকম হতে পারে না। আমার কথা কি বুঝছেন? এবার এটা সলভ করে আমাদেরকে কিসের মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে আমাকে বলেন তো, এই 36 প্লাস x এটা কি? ক্রয় মূল্য। আবার 72 মাইনাস 2x এটা কি? এটাও ক্রয় মূল্য।
এবার এক্স গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে এক্স আছে, এই -2x, এই পাশে আসে হবে +2x, এই পাশে 72 আছে, এই 36 ওই পাশে যে বিয়োগ হবে, তার মানে x আর 2x যোগ করলে কত, 3x, আর 72 থেকে 36 গেলে 36, তাহলে x ইকুয়াল টু কত, এই পাশে 3 গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তার মানে 36 ডিভাইডেড বাই 3, তার মানে x ইজ ইকুয়াল টু 12, x এর ভ্যালু 12, বোঝা গেছে বিষয়টা? x এর ভ্যালু 12, কিন্তু অঙ্কে কিন্তু x এর মান চাইনি, অঙ্কে চাইছে ক্রয় মূল্য কত। তা বস্তুটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 36 প্লাস x অথবা 72 মাইনাস 2x। তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আবার এখানে মান বসাতে হবে x এর, অথবা এখানে বসাতে হবে x এর মান। আমার কথা কি বুঝছেন? তাহলে অতএব ক্রয় মূল্য 36 প্লাস x, 36 প্লাস x, তাহলে 36 প্লাস x এর মান কত, x এর মান 12 বের হয়েছে, 36 আর 12 হচ্ছে 48 টাকা, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্রয় মূল্য 48 টাকা। ওয়ালাইকুম আসসালাম। আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল টাইপের কোশ্চেন, বাট পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন আসছে অনেকবার। হ্যাঁ, এবার দেখেন এই টাইপের আরেকটা কোশ্চেন আমরা সলভ করব। কি বলছে, একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়। দেখেন, একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় আমরা জানি না, ধরে নিব 378 টাকায় বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? তাহলে 378 টাকায় বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়, যত ক্ষতি হয় বলছে জানি না। আর 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, তার মানে 378 টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হবে ধরে নিচ্ছি, আর 450 টাকায় বিক্রয় করলে x এর 3 গুণ মানে 3x টাকা লাভ হবে। তারপর প্রশ্ন মতো ওই লাইনটা লিখে সমাধান করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন, তাহলে ধরি 378 টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হয়। অতএব 450 টাকায় বিক্রি করলে কত গুণ, তার 3 গুণ, মানে যা ক্ষতি হয়েছিল তার 3 গুণ, তাহলে ক্ষতি হয়েছে x টাকা, তাহলে লাভ হবে 3x টাকা, 3x টাকা লাভ হয়। ওকে, এইবার তাহলে আমাকে বলেন তো প্রশ্ন মতে 378 প্লাস x ইজ ইকুয়াল টু 450 মাইনাস 3x, বোঝা গেছে? কারণ এই 378 টাকায় যখন বিক্রি করছি তখন x টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই 378 টাকার সাথে আমি যদি x যোগ করি, তাহলে এই টাকার সাথে x ক্ষতি যোগ করি, তাহলে এটা ক্রয় মূল্য, এটা সিপি। আবার 450 টাকায় যখন বিক্রি করছি তখন 3x টাকা লাভ হয়েছে, তাহলে এই 450 থেকে যদি 3x টাকা বিয়োগ করি, তাহলে এটাও কিন্তু ক্রয় মূল্য সিপি। তাহলে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য তো আলাদা হতে পারে না, তাই এইটা ইজ ইকুয়াল টু এটা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করব, সেই x এর মান এখানে বসালেও ক্রয় মূল্য বের হবে, এখানে বসালেও ক্রয় মূল্য বের হবে, ঠিক আছে? তাহলে x গুলো এক পাশে নিয়ে আসে, তাহলে এই x থেকে গেল, এই -3x এই পাশে এসে হবে +3x, এই পাশে 450 এসে থাকলো, আর এই 378 ওই পাশে বিয়োগ হবে 378, তাহলে এই পাশে কত, 4x ইজ ইকুয়াল টু, এই 8 থেকে 10 থেকে 8 বিয়োগ হলে 2, হাতে 1, 7 আর 1 8, 15 থেকে 8 গেলে 7, 72, তাহলে 4x ইজ ইকুয়াল টু 72, তাহলে x ইকুয়াল টু 72, এই 4 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে 4 18 72, তাহলে x ইজ ইকুয়াল টু 18 টাকা, তাহলে x এর ভ্যালু হচ্ছে 18 টাকা, ঠিক আছে? এবার অতএব ক্রয় মূল্য এই যে 378 প্লাস এক্স, তাহলে 378 প্লাস এক্স এর মান 18, তার মানে 396 টাকা, তাহলে 396 টাকা, তাহলে জিনিসটার ক্রয় মূল্য ছিল 396 টাকা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা সলভ করতে পারবেন আশা করছি। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, এটা মূলত লিখিত পরীক্ষায় আসার মতো কোশ্চেন, তারপর প্রিলিতেও আসছে, এই জন্য করাই দিচ্ছি। এক দোকানদার 110 টাকা কেজি দামের কিছু চায়ের সাথে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা 120 টাকা, এই অঙ্কটা তো মিসিং থেকে গেছে অর্ধেক। আচ্ছা, আমি একটু সময় দেন, কত নম্বর এটা?
28 নাম্বার 28। আচ্ছা 28 নাম্বার কোশ্চেনটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আরে ভাই আচ্ছা, এই লেখাটা একটু ঘোলাটে হয়ে গেল, তারপর কিছু করার নাই, দেখেন একটু বোঝা গেলেই হলো, ঠিক আছে। দেখেন বলছে এক দোকানদার 110 টাকা, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এক দোকানদার, আমি বলি আপনাদের মিশ্রণ টাইপের যে কোশ্চেন, ওই মিশ্রণের উপর আমার একটা ক্লাস আছে, লাভ ক্ষতির ক্লাস শেষ হলেই মিশ্রণের উপর একটা ক্লাস দিব। হ্যাঁ, যে দুই টাইপের, মনে করেন যে 16 টাকা কেজি চিনির সাথে 18 টাকা কেজি চিনি কত অনুপাতে মিশালে এর গড় দাম এত পড়বে, এই টাইপের একটা ক্লাস পাবেন, টেনশন করেন না। আচ্ছা দেখেন, এক দোকানদার 110 টাকা কেজি দামের কিছু চায়ের সাথে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করলো। দোকানদার দ্বিতীয় প্রকারের চা কত কেজি ক্রয় করেছিল? অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব ঝামেলাপূর্ণ হবে, কিন্তু খুবই সহজ, খুবই সহজ। দেখেন, এক দোকানদার দুই রকমের চা কিনছে, মানে 110 টাকা কেজি দামের কিছু চা কিনছে, মানে প্রতি কেজির দাম 110 টাকা, এরকম কিছু চা কিনছে, এর সাথে 100 টাকা কেজি দামের আরো কিছু চা নিচ্ছে। এই দুই মানে দুই রকম চা আছে তার কাছে, 110 টাকা কেজি দামের কিছু চা এবং 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা। দ্বিগুণ পরিমাণ মানে কি? এই 110 টাকা কেজি দামের যে পরিমাণ যত কেজি কিনছেন, 100 টাকা কেজি কিনছেন তার ডাবল, মানে 110 টাকা দরে যদি x কেজি কেনেন, তাহলে 100 টাকা কেজি দরে কিনছেন হচ্ছে 2x পরিমাণ, কিনে ওইগুলো মিক্স করে বেচার সময় কিন্তু মিক্স করে, মানে এটাকে বলে ভেজাল, কিছু খারাপ প্রোডাক্ট কিছু ভালো প্রোডাক্ট মিক্স করে গণহারে সেল দেওয়া। কথা কি বুঝছেন? আচ্ছা, চা মিশ্রিত করে বেচার সময় 120 টাকা কেজি দামে বিক্রি করছে। এইভাবে বিক্রি করে, হ্যাঁ এটা প্রিলির প্রশ্ন, আমি আগেই বলছি এটা প্রিলিতে আসে, কিন্তু মূলত লিখিত টাইপের প্রশ্নের জন্য, মানে লিখিতর জন্য ইম্পর্টেন্ট, বাট প্রিলিতে আসছে সেটা বলছি। এইভাবে সে 2000 টাকা লাভ করছে। বলছে দোকানদার দ্বিতীয় প্রকারের চা কত কেজি ক্রয় করেছিল? দ্বিতীয় প্রকারের চা মানে কি জানেন? এই যে 100 টাকা কেজি দামের চা, এই 110 টাকা কেজি দামের চা হলো প্রথম প্রকারের চা, হ্যাঁ, আর 100 টাকা কেজি দামের চা হচ্ছে দ্বিতীয় প্রকারের চা। তার মানে দ্বিতীয় প্রকারের চা মানে 100 টাকা কেজি দামের কত কেজি চা কিনছিল? তাহলে আমরা ধরে নিব যে 110 টাকা কেজি দামে x কেজি চা কিনছে, আর 100 টাকা কেজি দামে 2x কেজি চা কিনছে। ওকে, আচ্ছা, তাহলে ধরি 110 টাকা কেজি দরে চা কেনে ইজ ইকুয়াল টু x কেজি। 110 টাকা কেজি দরে চা কেনে x কেজি, তাহলে 100 টাকা কেজি দরে চা কেনে, অতএব 100 টাকা কেজি দরে চা কেনে 2x কেজি। ঠিক আছে, এটুক বুঝছেন কিনা বলেন? কারণ কি বলছে 110 টাকা কেজি দামের কিছু চা, কতটুকু চা জানা নাই, কিছু চায়ের সাথে 100 টাকা কেজি দামের ডাবল দ্বিগুণ পরিমাণ চা, তার মানে 110 টাকা কেজি দামে যা কিনছে 100 টাকা কেজি দামে তার ডাবল কিনছে। এইবার আমরা দেখবো, এদিকে দেখান প্লিজ, মোট সিপি, মোট ক্রয় মূল্য, এদিকে দেখান, মোট ক্রয় মূল্য মানে এই চা কিনতে ওই লোকটার মোট কত টাকা খরচ হয়েছে। বোঝার জন্য টাইম লাগবে, কিন্তু অঙ্ক সলভ করার সময় তো আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে তো এটা সলভ করেই যাবেন। মোট সিপি মানে মোট ক্রয় মূল্য, মানে এই চা গুলো কিনতে ওই লোকের মোট কত টাকা খরচ হয়েছে। এদিকে দেখান, আমাকে বলেন তো 110 টাকা কেজি, প্রতি কেজির দাম 100 টাকা, এদিকে প্রতি কেজির দাম 100 টাকা, এরকম কয় কেজি কিনছে? x কেজি। তাহলে এই 110 টাকা কেজি দামের x কেজি চা কিনতে তার মোট কত খরচ হবে? 110 ইন্টু x, বুঝছেন কিনা বলেন? 1 কেজি চার দাম যদি 110 টাকা হয়, তাহলে x কেজি চা কিনছে, তাহলে x কেজি চার মোট দাম কত হবে? 110 ইন্টু x, রাইট?
তার মানে এটা কি, এটা হলো 110 টাকা কেজি দামের যে চা, সেই চা কিনতে তার কত টাকা খরচ হয়েছে, 110 ইন্টু এক্স। ক্লিয়ার? আচ্ছা, এইবার 100 টাকা কেজি দামের কত কেজি চা কিনছে, 100 টাকা কেজি দামের 2x কেজি চা কিনছে। তাহলে 1 কেজির দাম হলো 100, এরকম কয় কেজি, 2x কেজি। তাহলে 1 কেজির দামকে যত কেজি চা তত দিয়ে গুণ করলে এইটা কি, এটা হলো এই 100 টাকা কেজি দামের যে চা কিনছে সেই চা কিনতে মোট কত খরচ হয়েছে। তাহলে এই দুইটা যোগ করলে এটা কি, এটা হলো মোট ক্রয় মূল্য। আমি কি বুঝাইতে পারছি কিনা বলেন তো? তার মানে চা কিনতে তার মোট এত টাকা খরচ হয়েছে, চা কিনতে মোট সিপি মানে মোট ক্রয় মূল্য। এইবার এটাকে আমরা 110x প্লাস 2 আর 100 গুণ করে 200x, তার মানে 310x। বুঝছেন কিনা বলেন? এটা হলো ক্রয় মূল্য। এবার মোট বিক্রয় মূল্য, মোট এসপি মানে এই চাগুলো সে বিক্রি করছে কত টাকায় সেটা বের করব। আমাকে বলেন তো, বিক্রি করার সময় কিন্তু আলাদা করে বিক্রি করে নাই, বিক্রি করার সময় কিন্তু সে গণহারে সব একত্রে সেল করছে। তাহলে সে টোটাল কয় কেজি চা বিক্রি করছে বলেন তো, কমেন্ট করবেন প্লিজ। সে মোট কত কেজি চা বিক্রি করছে বিক্রি করার সময়, সে মোট কত কেজি চা বিক্রি করছে বিক্রি করার সময়? সে মোট কত কেজি চা বিক্রি করছে, মোট কত কেজি চা বিক্রি করছে? বেচার সময় তো ভাইয়া এই x কেজিও বিক্রি করছে, এই 2x কেজিও বিক্রি করছে, তার মানে মোট 3x কেজি চা বিক্রি করছে। মোট কত কেজি চা বিক্রি করছে? 3x কেজি। আরে 120 টাকা তো 1 কেজি চায়ের বিক্রয় মূল্য, বাট সে বিক্রি করছে কয় কেজি? x প্লাস 3x কেজি কেমনে, x প্লাস 2x। তাহলে সে টোটাল চা বিক্রি করছে x কেজি আর 2x কেজি, তার মানে x প্লাস 2x। এদিকে তাকান, এই কয় কেজি চা বিক্রি করছে, আর 1 কেজি চার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, আর টোটাল চা বিক্রি করছে এই কয় কেজি। তাহলে 1 কেজির চার দাম দিয়ে যদি এই চা এইটাকে গুণ করি, তাহলে এটা কি বিক্রয় মূল্য না? এটা বিক্রয় মূল্য কিনা বলেন তো? ইয়েস। তাহলে টোটাল চা বিক্রি করছে x প্লাস 2x 3x, আর 1 কেজি চার বিক্রয় মূল্য 120। তাহলে এই টোটাল চাকে 120 দিয়ে গুণ করলে এটা হলো টোটাল বিক্রয় মূল্য, রাইট? তাহলে এটা হচ্ছে 3x ইন্টু 120, 3 বার হতে 36 আর একটা শূন্য 360x। 360x কি, 360x হচ্ছে বিক্রয় মূল্য, 310x কি, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখন আমাকে বলেন তো, এই বিক্রয় মূল্য থেকে আমি কি বলতে পারি, এইবার তাকান এই দেখ এদিকে, প্রশ্ন মতে 360x মাইনাস 310x ইজ ইকুয়াল টু 2000। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি লাভ হবে না, লাভ বেরোবে না? তাহলে এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হলো লাভ, এবং কোশ্চেনে বলা আছে লাভের পরিমাণ হচ্ছে 2000, তাই এই জন্য ইকুয়াল টু লিখছি 2000। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এবার এটাকে সলভ করে x এর মান বের করতে হবে। 360x থেকে 310x গেলে 50x ইজ ইকুয়াল টু 2000। এবার x বের করবো, তাহলে 50 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে 2000 ডিভাইডেড বাই 50, এই শূন্য দিয়ে এটা ক্যান্সেল, 5 দিয়ে 20 এর মধ্যে 4 বার আর একটা শূন্য 40। তার মানে x এর মান 40, x এর মান বের হইছে মানে এটাই মারি দেন না। আপনাকে আগে বুঝতে হবে কি বের করতে বলছে। বের করতে বলছে দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা কিনেছিলেন। দ্বিতীয় প্রকারের চা মানে এই 100 কেজি টাকার চা, সরি 100 টাকা কেজির চা। তাহলে 100 টাকা কেজির চা কিনেছিল 2x কেজি, তার মানে দ্বিতীয় প্রকারের চা মানে 2x কেজি। তাহলে অতএব দ্বিতীয় প্রকারের চা কিনেছিলেন অতএব দ্বিতীয় প্রকারের চা কিনেছিলেন 2x ইজ ইকুয়াল টু 2 ইন্টু x এর মান 40, 40 দুগুণে 80 কেজি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 80 কেজি। ক্লিয়ার বিষয়টা? দ্বিতীয় প্রকারের চা কিনেছিলেন 80 কেজি। এখন এই অঙ্কটাই কিভাবে এক লাইনের মধ্যে সলভ করা যায়, এটা এই দক্ষতা আপনার পরীক্ষার হলে যাওয়ার আগে তৈরি করে যেতে হবে, যেটা কিভাবে দ্রুত সলভ করা যায়। এত কিছু তো লিখবো না পরীক্ষার হলে, কি আমরা এত কিছু লিখবো না। আমরা কি করবো দেখেন, এবার তাকান, এবার এটা এমসিকিউ পরীক্ষার জন্য আসলে কিভাবে দ্রুত এই জিনিসটাই শর্ট করে নিয়ে আসবো কিভাবে দেখেন। আমরা ধরে নিব যে 110 টাকা দরের x কেজি চা। এই যে এইভাবে এত কিছু লিখবো না, 110 টাকা দরের x কেজি চা, আর 100 টাকা দরের তাহলে কত, দ্বিগুণ পরিমাণ মানে 2x কেজি চা। এইবার একবারে লিখবো, দেখেন এদিকে তাকান, এদিকে 110 টাকা 1 কেজির দাম, এরকম x কেজির দাম কত হবে, 110 ইন্টু x প্লাস 1 কেজির দাম 100 টাকা হলে 2x কেজির দাম কত হবে, 110 ইন্টু 2x। এটা হলো মোট ক্রয় মূল্য, চা কিনতে মোট ক্রয় মূল্য।
এবার চা কিনছে মোট কয় কেজি, এক্স কেজি আর 2x কেজি মানে 3x কেজি। চা কিনছে মোট 3x কেজি, আর 1 কেজি চার বিক্রয় মূল্য কত বলেন? 1 কেজি চার বিক্রয় মূল্য কত? 3x কেজি চা কিনছে, আর 1 কেজি চার বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে 3x কেজি চাকে 3x কেজি কেন? এই যে x কেজি আর 2x কেজি মোট কিনছে 3x কেজি, বেচার সময় তো সবই বিক্রি করে দিছে, তাহলে বিক্রি করছে মোট 3x কেজি চা। 1 কেজির দাম 120, তাহলে 120 দিয়ে গুণ করলে এটা হলো মোট বিক্রয় মূল্য, এটা মোট ক্রয় মূল্য, এটা মোট বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে এটা কি প্রফিট না? আর এই প্রফিটের পরিমাণ কত? 2000, তাই ইকুয়াল টু 2000। এই এক লাইনে আপনি তো পরীক্ষার হলে এমসিকিউতে এইটুক লিখবেন, পরীক্ষার হলে তো সব লিখবেন না, লিখবেনই এইটুক, আপনি আগে থেকেই জানেন। এটা হচ্ছে দেখেন 3 আর 12 গুণ করলে 3 12 36 আর একটা শূন্য 360x মাইনাস এটা হচ্ছে 110x, 110x আর এই যে 2 100 তে 200, এটা হলো 200x আর 110x মানে 310x ইজ ইকুয়াল টু 2000। তাহলে 360x থেকে 310x গেলে 50x ইজ ইকুয়াল টু 2000। তাহলে x ইকুয়াল টু 2000 ডিভাইডেড বাই 50 ইজ ইকুয়াল টু 40। তার মানে x এর ভ্যালু 40। x মানে হচ্ছে প্রথম প্রকারের চা, অঙ্কে চাইছে দ্বিতীয় প্রকারের চা মানে 100 টাকা কেজির চা মানে 2x। তাহলে x এর মান ওখানে বসাই দিলে 40 দুগুণে 80। এবার কি বুঝছেন যে পরীক্ষার হলে মূল নিয়মটাকেই শর্ট করতে হয় কিভাবে? এমন না যে শর্টকাট একটা আধ্যাত্মিক মেথড, যারা মূল নিয়ম ভালো করে বোঝে তারা তো সব লিখবে না, তারা তো এই লাইন থেকেই শুরু করবে। ওই ধরি বাংলায় কি ধরি লিখবে যে ধরি এত কেজি, ধরি এত কেজি, ওইসব লেখার সময় নাই তো। হ্যাঁ, নেক্সট। তাহলে এই পর্যন্ত শেষ হলো। এবার আমরা চলে যাব হচ্ছে আচ্ছা দেখেন এই প্রশ্নটা আমি পাইছি এক জায়গাতে, আমার কাছে মনে হয়েছে আর একটু স্লো করালে ভালো হতো না। আপনি ক্লাসের মাঝখান থেকে জয়েন করছেন, এটা বুঝতে হবে। কিন্তু এই কথা বারে বারে বলতে বলতে আমি একদম মনে করেন যে আমার মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, যে কেউ মাঝখান থেকে ভর্তি হলে মাঝখান থেকে লাইভ ক্লাস দেখবেন না, আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। কথা কি বুঝছেন? আপনি ধরেন আজকে লাভ ক্ষতির 4 নাম্বার ক্লাস চলছে, আপনি ভর্তি হয়েছেন কিন্তু গতকাল, আমার যতদূর মনে হয় আপনি গতকাল ভর্তি হয়েছেন, আজকে 4 নাম্বার ক্লাস দেখতেছেন, তাহলে আগের 3টা কে দেখবে? শতকরার ক্লাস দেখেন নাই, শতকরার ক্লাস না দেখে আসছেন লাভ ক্ষতির ক্লাস দেখতে। কিন্তু আমি ভর্তির সময় কিন্তু যারা মাঝখানে ভর্তি হয় আমি কিন্তু তাদেরকে বলেই নেই যে আপনার ওয়াইজ ডিসিশন হচ্ছে শুরু থেকে ক্লাস করা, যেহেতু ক্লাস রেকর্ড আছে। ঠিক আছে, আমার কথা বুঝছেন? এটা কিন্তু মাইন্ড করার জন্য বলছি না, আপনার ভালোর জন্য বলছি। আমি যত স্লো বলি এর চেয়ে স্লো বলা সম্ভব না, আর এর চেয়ে স্লো বললে যারা এখানে ক্লাস করতেছে এরা সবাই ডিমোটিভেটেড হয়ে যাবে। কথা কি বুঝছেন? কারণ আপনাকে শুরু থেকে ক্লাস করতে হবে। লাভ ক্ষতির ক্লাস করার আগে তো শতকরা ক্লাস করতে হবে। ওকে, শতকরা না দেখলেন, লাভ ক্ষতির 1 2 3 দেখে তো 4 নাম্বার ক্লাসে যুক্ত হতে হবে। আচ্ছা দেখেন, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ, এটা আমাকে শতকরার মধ্যেই করানো উচিত ছিল, বাট যেহেতু আমি ওই সময় অঙ্কটা পাইনি, পরে পাইছি, তাই আমার কাছে মনে হলো করাই দিই, না হলে ভুল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে পরীক্ষার হলে হয়তো ভুল করে আসতে পারেন। হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 25%? এর বাংলা আগে বলি। এর বাংলা হলো, কোশ্চেনটা বাংলায় আসতে পারে এরকম যে 25%-এর বর্গমূল কত? 25%-এর বর্গমূল কত? আচ্ছা, থ্যাংক ইউ, শুরু করছেন, ধন্যবাদ আপনাকে। 25%-এর বর্গমূল কত? খেয়াল করেন, এর বাংলা হলো 25। হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট? এই স্কোয়ার রুট শব্দের অর্থ হচ্ছে বর্গমূল। এই যে স্কোয়ার মানে বর্গ আর রুট মানে মূল, তাহলে স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল। ওকে, তাহলে 25%-এর বর্গমূল কত? তার মানে জিনিসটা নিয়ে এরকম যে 25% এর বর্গ, এইটা কত? মানে জিনিসটা এই যে এরকম, এইটা। ঠিক আছে, এখন এইটা এই রুট রেখে দেন। 25% ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, তাহলে 25 কে 25, 4 25 100, তার মানে রুট 1/4। এখন বলেন অনের রুট কত? অনের রুট তো 1, আর 4 এর রুট কত? 2, তার মানে এটা হচ্ছে হাফ, তার মানে এইটার মান হচ্ছে হাফ, 0.5। সবাই তাকান, উত্তর হচ্ছে 0.5। বাট 0.5 কিন্তু অপশনে নাই, অপশনে আবার পার্সেন্টেজ দিয়ে করা, অপশনে আবার পার্সেন্টেজ দিয়ে করা। এই জন্য আপনাকে আমরা কি বলছিলাম, ভগ্নাংশকে পার্সেন্ট করার জন্য কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাই যেহেতু এটা অপশনে নাই, তাই যেহেতু অপশনে পার্সেন্ট আকারে আছে, তাই এইটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তার মানে আপনার উত্তর হাফ, এটা সত্য। বাট হাফ অপশনে না থাকার কারণে, অপশনে যেহেতু পার্সেন্ট আকারে দেওয়া, তাই এটাকে এখন পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে 100 দিয়ে গুণ, তাহলে উত্তর কত? 50%। তাহলে উত্তর হচ্ছে 50%। তাহলে 50% আছে এই যে 2 নাম্বার অপশন, 2 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? এখানে এসে অনেকে ভুল করে ফেলবে, এই জায়গা পর্যন্ত এসে অনেকে কনফিউজড হয়ে যাবে যে আমি এখন কি করব।
এবং সত্যি কথাই যদি আর একটা অপশনে কোনো একটা অপশনে 0.5% থাকতো, 0.5% থাকতো, তাহলে অনেকে বিপদে পড়ে যেত, বাট অপশনে নাই। আমি কি কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ। তাহলে এখন দেখেন, আমি আবার বলছি, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি এই জন্য বললাম। আচ্ছা, এইটা যদি আসে, আমি অপশন দিচ্ছি। 1 নাম্বার অপশন হচ্ছে 25%, 2 নাম্বার অপশন হচ্ছে 80%, 40%, আর একটা হচ্ছে 32%। কত হবে? বলে 0.5% থাকলে 0.5% কি উত্তর? এটা কি উত্তর? আমার কথা আগে বোঝেন। 0.5% থাকলে কি আপনি 0.5% মারবেন? ধরেন 1 নাম্বার অপশন আছে 0.5%, এই অঙ্কের 2 নাম্বার অপশন আছে, এইটাই আমি করে দিচ্ছি। ধরেন এটার উত্তর এরকম, ধরেন এইটাই অপশন আছে। এখন আপনি অঙ্কে সলভ করছেন, অঙ্ক সলভ করে স্কোয়ার রুট অফ 25%, তাহলে 25 ডিভাইডেড বাই 100, তাহলে 25 ডিভাইডেড বাই 100 মানে √1/4। হ্যাঁ, এই যে 25 একে 25, তার 25 100 মানে 1/2। তাহলে উত্তর হচ্ছে হাফ, উত্তর হচ্ছে হাফ মানে 0.5, 0.5 উত্তর, বাট অপশনে 0.5 নাই। এখন বলবেন 0.5% আছে, 0.5 আর 0.5% তো এক না। প্রশ্ন কে করছিলেন? আরিফুল ইসলাম আরিফ ভাইয়া, বুঝতে পারছেন কি? 0.5 আর 0.5% তো এক না। তো উত্তরে 0.5 নাই মানে হাফ নাই, তাহলে এখন কি করতে হবে? উত্তরে আবার সবগুলো পার্সেন্টেজে দেওয়া, তাহলে এই ভগ্নাংশকে এখন আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তার মানে এটাকে আমরা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে কনভার্ট করে নেব, 50 × 100। তার মানে উত্তর হয় 0.5, শুধু 0.5, 0.5% না, শুধু 0.5 অথবা 50%। এখন অপশনে যেহেতু 0.5 ছিল না, তাই 0.5 কে আমরা কি করলাম? পার্সেন্টেজে কনভার্ট করলাম। তাহলে এটা কত হচ্ছে? হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 64%? তার মানে এই 64% এর বর্গমূল, তাহলে √64%, তাহলে 64% ডিভাইডেড বাই 100। এখন 64 রুট হচ্ছে 8 আর 100 রুট হচ্ছে 10, তার মানে 8/10, 8/10, এই 8/10 মানে 0.8। তাহলে উত্তরে 0.8 থাকতে পারে, শুধু 0.8, 0.8% না, শুধু 0.8 থাকতে পারে। অপশনে যদি 0.8 থাকে মারবেন, যেহেতু অপশনে 0.8 নাই, তার মানে অপশনে আবার এই ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করছে, তাই 8/10 কে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। আর কোনো কিছুকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তাই এটাকে 100 দিয়ে গুণ, এই একটা শূন্য কাটা, 8 10 80%, তাহলে উত্তর হচ্ছে 80%। তার মানে 0.8 ডিভাইডেড বাই 80%, সরি, হয় উত্তর 0.8 অথবা কি 80%, যে কোনো একটা। এবার আশা করি বুঝতে পারছেন। এবার আপনারা আমাকে বলেন তো যে 36% এটা কত হবে? এটা কত বলেন তো? এটা কত? এটা কত পার্সেন্ট হবে? এটা সমান কত পার্সেন্ট? এটা সমান কত পার্সেন্ট? আচ্ছা, 60%, রাইট, অ্যাবসলিউটলি রাইট, 60%। আপনি আগে এই 36% ভাঙানোর জন্য 36 ডিভাইডেড বাই 100, আর 36 এর রুট হচ্ছে 6, 100 রুট হচ্ছে 10, 6/10, এটা উত্তর। এই 6/10 মানে 0.6, বাট আমি বলছি এটা সমান কত পার্সেন্ট, তাই এটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। 6/10 কে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ, এই 0 কাটা, 6 10 60%, তার মানে এটার উত্তর হচ্ছে 60%। ক্লিয়ার? জি, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখেন এই যে একটা অঙ্ক, সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে অঙ্কটা গুরুত্বপূর্ণ। একজন আমাকে এই অঙ্কটা পাঠাইছে যে ভাই আমাকে এই অঙ্কটা করে দেন আপনার নিয়মে, কথা কি বুঝছেন? তাই আমি অঙ্কটা আপনাদের সামনে নিয়ে আসছি। একজন পাঠাইছে যে ভাই আপনার নিয়মে অঙ্কটা করে দিবেন, আপনি এক নিয়মে সব অঙ্ক করে দিচ্ছেন, বাট এই অঙ্কটা আমি সলভ করতে পারছি না, আপনার নিয়মে অঙ্কটা করে দিবেন। তো কি বলছে? কস্ট প্রাইস অফ 20 আর্টিকেলস, আর্টিকেলস মানে হচ্ছে দ্রব্য, বস্তু।
cost price of 20 articles is the same as the selling price of X articles. মানে হচ্ছে সোজা কথা বা খাঁটি বাংলায় যদি বলি 20টা দ্রব্যের ক্রয় মূল্য X সংখ্যক দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। এই হলো কথা। 20টা দ্রব্যের ক্রয় মূল্য 20টা দ্রব্যের ক্রয় মূল্য X সংখ্যক দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। ইফ দ্য প্রফিট পার্সেন্ট ইজ 20%, যদি লাভ 25% হয়, তাহলে দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ, তাহলে এক্স এর মান কত? এবার বোঝেন, দেখেন আমরা গতদিন যে কোশ্চেনগুলো সলভ করছিলাম সেখানে কি ছিল মনে আছে? সেখানে ছিল যে 20টার বিক্রয় মূল্য 20টার ক্রয় মূল্য 15টার বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? মনে আছে না নাই? মনে আছে কিনা বলেন তো? আমি দেখাচ্ছি একটা অঙ্ক, আমি আপনাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি। এই যে দেখেন, এই অঙ্কটা দেখেন তাহলে বুঝতে পারবেন। 10টি জিনিসের ক্রয় মূল্য 7টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? এগুলা কিন্তু করাইছিলাম, মনে আছে? লিখে দিছিলাম যে 10টির ক্রয় মূল্য 100 টাকা, 7টির বিক্রয় মূল্য 100 টাকা। তারপর আমরা রেশিও মেথডে চলে গেছিলাম, সিপিএসপির অনুপাত দিয়ে করছিলাম, মনে আছে না? আমার কথা কি বুঝছেন? এই 10টা জিনিসের ক্রয় মূল্য 7টি জিনিসের বিক্রয় মূল্য সমান, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? তখন আমি 10টার ক্রয় মূল্য 100 ধরছিলাম, 7টার বিক্রয় মূল্য 100 ধরে সিপিএসপি রেশিও মেথডে করছিলাম, মনে আছে কিনা তাই বলেন। তারপরে লাভ ক্ষতির শতকরা হার বের করছিলাম। আর এই অঙ্কে বলছে, যে 20টার ক্রয় মূল্য X সংখ্যক দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, এবং এবার লাভের হার দেওয়া আছে। আগের অঙ্কগুলোতে লাভের হার বের করতে বলছিল, এবার লাভের হার দেওয়া আছে, বলছে দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। নো প্রবলেম, আমরা ওই আগের মেথডেই করব, রেশিও মেথডেই করব। আমি ধরে নিব, ধরি 20টা দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু 20টার ক্রয় মূল্য আর X সংখ্যক দ্রব্যের বিক্রয় মূল্য সমান, তাহলে ধরি 20টির ক্রয় মূল্য মানে সিপি কত? 100। হ্যাঁ, আর এক্সটির মানে এক্স সংখ্যক আর্টিকেলের এসপি মানে বিক্রয় মূল্য 100। এইবার আমরা কি করব? মনে আছে আমরা কি করতাম? সিপি ডিভাইডেড বাই এসপি করতাম, সিপি ডিভাইডেড বাই এসপি। আমি আপনাদের কি বলছিলাম? যে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য উপরে নেব, একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিচে নিব, ব্যাস অঙ্ক শেষ। তাহলে এখন আমাকে বলেন তো, এখানে 20টা এই যে সিপি একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিব, তাহলে 20টার দাম হলো 100 টাকা, তাহলে একটার দাম কত? টোটাল দাম 100, 100কে প্রোডাক্টের সংখ্যা 20 দিয়ে ভাগ। আর এক্স সংখ্যক প্রোডাক্টের বিক্রয় মূল্য 100, তাহলে একটার দাম কত? টোটাল দাম 100 আর প্রোডাক্টের সংখ্যা এক্সট্রা, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 20 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, 100 কাটা মানে এক্স বাই 20। তার মানে সিপিএসপির অনুপাত চলে আসলে এক্স বাই 20। সবাই তাকান, তাহলে সিপি ইজ টু এসপি ইজ ইকুয়াল টু এক্স ইজ টু 20। এখন বলেন এই অঙ্কে কিন্তু লাভ হয়েছে না লস হয়েছে? অঙ্কে বলেই দিছে এই অঙ্কে প্রফিট হয়েছে, লাভ হয়েছে, প্রফিট হয়েছে। এই যে বলাই আছে যে প্রফিট পার্সেন্টেজ ইজ 25%, তার মানে আমাদের তো প্রফিট হয়েছে। কি হয়েছে? প্রফিট হয়েছে। যেহেতু প্রফিট হয়েছে, তাহলে প্রফিটের পরিমাণ কত? আর প্রফিট হয় মানে কি? বিক্রয় মূল্য বেশি হয়। আমি জানি না, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি, কারণ এখানে তো একটা মানে এক্স। বুঝে নিতে হবে, যেহেতু বলছে প্রফিট হয়েছে, তার মানে বুঝে নিতে হবে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তার মানে এখানে এসপি হলো 20, এই এসপি বেশি। তাহলে লাভ কেমনে বের করে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়, তার মানে 20 মাইনাস এক্স। এটা হলো লাভের পরিমাণ। এখন বলেন পার্সেন্টেজ প্রফিট কেমনে বের করবেন? তাকান প্লিজ। পার্সেন্টেজ প্রফিট মানে প্রফিটের পার্সেন্টেজ, যার পার্সেন্টেজ বের করতে হয় সেটা উপরে। কার পার্সেন্টেজ চাইছে? প্রফিটের পার্সেন্টেজ, তাহলে প্রফিট উপরে, প্রফিট মানে 20 মাইনাস এক্স উপরে। কার সাপেক্ষে? প্রফিট বের করতে সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্য মানে যে এক্স, এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এটা কি প্রফিটের পার্সেন্টেজ না? এটা কি শতকরা লাভ না? এবং অঙ্কে বলা আছে শতকরা লাভ 25%, তার মানে এই জিনিসটা ইকুয়াল টু 25, কারণ এইটাও পার্সেন্টেজ প্রফিট, এইটাও পার্সেন্টেজ প্রফিট, তার মানে এই পার্সেন্টেজ প্রফিট আর এটা সমান। এইবার লিখতে হবে প্রশ্ন মতে
এই যে 20 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওই পাশে হচ্ছে 25। এইবার আর গুণ করেন, সিপি 20টির ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এই পাশে থাকতেছে 20 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 25x। না, একটা প্রোডাক্টের দাম x ডিভাইডেড বাই 20, 20টার ক্রয় মূল্য 100, এক্সটার বিক্রয় মূল্য 100, তাহলে সিপি বাই এসপি 100 বাই 20, 100 বাই 20, ঠিকই তো আছে। তাহলে সিপি ইস টু এক্সপি, এক্স ইস টু 120, পার্সেন্টের সাথে প্রফিট, পার্সেন্টেজ প্রফিট কি ব্যাপার, ভুল হলো কোথায়? ঠিকই তো আছে, সরি। ভুল হলো কোথায়? 100 কোথায় গেল? 100, ও আচ্ছা, এর সাথে গুণ আছে 100, সরি সরি, এই 100টা এই জায়গা দিতে ভুলে গেছি। ঠিক আছে, এবার ঠিক আছে। তার মানে যে 20 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 100, এই যে এই 100 দিতে ভুলে গেছি। এইটা হলো, এটা কিন্তু এটা হচ্ছে লাভের শতকরা হার, আবার অঙ্কে বলা আছে এটা লাভের শতকরা হার, তার মানে এইটা আর এটা সমান, বুঝতে পারছেন? ইজ ইকুয়াল টু 25। হ্যাঁ, এবার ক্যালকুলেশন করতে হবে। এই 25 দিয়ে 100কে কাটা যাবে, এই 25 দিয়ে 100কে কাটা যাবে, 25 1 কে 25, 4 25 100। হ্যাঁ, এবার তাহলে এই পাশে দেখেন তো, এই পাশে এই 4 দিয়ে উপরে গুণ আছে, 4 দিয়ে গুণ করলে 4 20 80 মাইনাস 4x, আর নিচে আছে x, আর ওই পাশে কি 1। এবার আর গুণ করলে 80 মাইনাস 4x ইজ ইকুয়াল টু x। এই 4x ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে 80 থাকবে, ওই পাশে আছে x মাইনাস 4x, ওই পাশে গেলে প্লাস 4x, তাহলে 80 ইজ ইকুয়াল টু 5x। এখন x এর মান বের করতে হবে, ওইটাই তো চাইছিল যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে? এই 5 এই পাশে এসে ভাগ হবে, তার মানে অতএব এই পাশে আমি ক্যালকুলেশন করছি, তাহলে 80x, সরি 5x ইজ ইকুয়াল টু 80, তাহলে x ইজ ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই 5, তাহলে x ইজ ইকুয়াল টু 16, তার মানে x এর মান হচ্ছে 16। যে এবার বুঝতে পারছি। হ্যাঁ, ওইটাও করা যাবে, ওটাও করা যাবে, ওটাও করা যাবে। 25% বাদ দিয়ে 25%কে 1/4 লিখে এই 100 না দিলেও হবে। অঙ্কটা কি বুঝছেন? দেখেন এই অঙ্কটা কিন্তু মানে আমি কিন্তু এই অঙ্কটা পাইনি কোথাও, আমাকে কিন্তু আপনাদের মধ্যেই কেউ না কেউ একজন পাঠাইছে যে ভাই আপনার ওই নিয়মে সব অঙ্কই হচ্ছে, কিন্তু এই অঙ্কটা আমি বুঝতে পারতেছি না। কিন্তু দেখেন না, ওই নিয়মেই করা যাবে, খালি একটু চেঞ্জ করে নিতে হচ্ছে। আপনারা কি অঙ্কটা সবাই বুঝছেন? একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন তো। আপনাদের মধ্যেই কেউ একজন পাঠাইছে, তখন আমার মনে হলো যে না এই অঙ্কটা তো হ্যাঁ এটা তো একটু ঘুরাই দিছে, যদি সত্যি এরকম দেয় তাহলে তো আমাকে অঙ্কটা সলভ করে আসতে হবে। কিন্তু ওই নিয়মেই করছি, কিন্তু আমরা ওই নিয়মেই করছি। সবাই বুঝছেন কি? এই অঙ্ক আমি খুঁজে বের করি নাই, আপনাদের মধ্যেই কেউ করছে। তাহলে দেখেন একজন মানুষ কত গবেষণা করছে, বিভিন্ন বই সলভ করছে, সলভ করে বলতেছে যে ভাই আমি সব অঙ্কই পারছি, ওই নিয়মে সব অঙ্কই পারছি, বাট এই অঙ্কটা আমি সাজাতে পারছি না, আপনি একটু করে দেন। তাই আমি বললাম যে ভাই যেহেতু অঙ্কটা আমার কাছে মনে হয়েছে যে না অঙ্কটা একটু ভিন্ন ফ্লেভারের আসতে পারে পরীক্ষায়, তাই না, তাই মনে হলো যে আমি আপনাদেরকে করাই দিই, এই জন্য করাইছি। ঠিক আছে, আচ্ছা ভাষাটা জটিল কি বলেন? জটিল না, আপনি ওই আগের মেথডটাই শুধু মাথার উপর খাটান। যেখানে কি বলছে, এখানে প্রফিটের পার্সেন্টেজ দেওয়া আছে, আগে যে অঙ্কগুলো আমরা করছিলাম সেখানে প্রফিটের পার্সেন্টেজটা বের করতে বলছিল, আর এখানে প্রফিটের পার্সেন্টেজটা দেওয়া আছে। তার মানে আপনাকে এখন ওই আগের অঙ্কগুলোতে কি করছিলেন, প্রফিট পার্সেন্টেজ বের করছিলেন না, শতকরা লাভের হার। আপনি এই অঙ্কেও শতকরা লাভের হার বের করবেন, এই শতকরা লাভের হার আর এই শতকরা লাভের হার তখন কি করে দিবেন, সমান করে দিবেন, কারণ এটাও শতকরা লাভের হার ওইটাও শতকরা লাভের হার, সমান করে দিলে ওখান থেকে এক্স এর মান আসবে। এক্সেপশনাল অঙ্ক তো আর সবসময় আসে না, কিন্তু আসলে পরে পারতে হবে, না পারলে তো অন্যদের থেকে পিছায় পড়ে যাবেন। দেখেন সবাই একটু তাকান, এই যে আমাদের নতুন টাইপ শুরু হলো। এখন দেখেন এই টাইপের কোশ্চেনে সমস্যা নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই টাইপের কোশ্চেনে সমস্যা নাই, এই জন্য প্রথমে আমি যারা হচ্ছে সহজ সরল মানে বলে যে ভাই আমার খালি প্রাইমারি দরকার, আমার নিবন্ধন দরকার, আমি বিসিএস পরীক্ষা দিব না, মানে আগে আমি শর্টকাট বুঝাবো, আগে শর্টকাট বুঝাবো এখন। ঠিক আছে, আগে শর্টকাটে করে দিব যে এই টাইপের যত অঙ্ক আছে সব একটা শর্টকাট দিয়ে হবে,
যত অঙ্ক আছে সব এক শর্টকাট দিয়ে, তারপর আমি মূল নিয়মে প্রত্যেকটা করাই দিব। কেন? মূল নিয়মে তো করাতেই হবে। শর্টকাট ভুলে যেতে পারে মানুষ, কিন্তু মূল নিয়ম ভুলে না। এবার দেখেন, তাহলে এই টাইপের কোশ্চেনটা একটু তাকান। আমরা গতদিন যে কোশ্চেনগুলো সলভ করছিলাম সেখানে কি ছিল? সেখানে বলছিল যে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় এতটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই হলো গতদিনের কোশ্চেন, ঠিক আছে? আর এখানে কি বলছে? 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কতটি বিক্রি করলে 40% লাভ হবে। তার মানে আগের কোশ্চেনটারই একটু ভুলাই দিছে। খেয়াল করছেন বিষয়টা? দেখেন, বুঝতে হবে কিন্তু এটা তো রেশিও মেথডে হবে না, রেশিও মেথডে হবে না। এবার এটা আমরা শর্টকাটে করবো। এদিকে তাকান সবাই প্লিজ। এই টাইপের কোশ্চেন যখন বলবে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কতটি বিক্রয় করলে, এই যে এত টাকায় কতটি বিক্রয় করলে 40% লাভ হবে, এই ধরনের যত কোশ্চেন আসুক, অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে 35 টাকায় কতটি বিক্রয় করলে, কতটি, তার মানে কতটা কমলা বিক্রয় করলে 40% লাভ হবে। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা সরাসরি কতটা সেটা বের করব, সরাসরি কতটা সেটা বের করব সরাসরি। প্রথমে আপনাকে লিখতে হবে একদম শুরুতেই এই টাইপের কোশ্চেন আসলে 100 ডিভাইডেড বাই 100 প্লাস এই যে লাভের পার্সেন্টেজ। আচ্ছা বলেন তো, লাভ হলে 100 সাথে কি করতে হয়? যোগ না? তাহলে এই যে 40% লাভ হয়েছে, তাই নিচে 100 সাথে 40 যোগ। এইটুক এই টাইপের কোশ্চেনে এই কাজটা সবসময় করতে হবে। 100 ডিভাইডেড বাই 100 প্লাস 40% লাভ হয়েছে, তাই 100 প্লাস 40। এবার ইনটু, এদিকে তাকান, ইনটু দিয়ে একটা দাগ দিবেন। এই দেখেন, প্রথমে দেখেন 5 টাকা, এই 5 টাকা কি? এই 5 টাকায় কি? এই 5 টাকায় কিন্তু ক্রয় মূল্য, এই 5 টাকা কিন্তু ক্রয় মূল্য। 5 টাকায় 2টি কমলা কিনে, তার মানে এই 5 টাকা হলো ক্রয় মূল্য। আর এই 35 টাকা কি? 35 টাকা হলো বিক্রয় মূল্য, কারণ 35 টাকা এখন বিক্রি করতে হবে, তাহলে এই 35 টাকা হলো বিক্রয় মূল্য, আর এই 5 টাকা হলো ক্রয় মূল্য। এখানে আপনাকে এই বিক্রয় মূল্যটা উপরে দিতে হবে, এই 35 বিক্রয় মূল্যটা উপরে, আর এই যে শুরুতে ক্রয় মূল্য ছিল এটা হলো নিচে, ইনটু প্রথমে আপনি যে কয়টা কিনছিলেন ওই সংখ্যাটা, এই যে 2টা কিনছিলেন না 5 টাকায়, এই 2 সংখ্যাটা, ব্যাস। এই কাজটা এখন ক্যালকুলেশন করলে একবারে বেরোবে যে 35 টাকায় কয়টা বিক্রি করতে হবে। আমি আরো 5-6টা করাবো, যেভাবে আসুক একইভাবে সলভ করে ফেলবেন। উপরে 100, নিচে 140 ইনটু 35 ডিভাইডেড বাই 5 ইনটু হলো 2। 5 সাথে 35, এই 0 দিয়ে এই 0 ক্যান্সেল, এই 7 দিয়ে 14 মধ্যে যাবে 2 বার, এই 2 কাটা, উত্তর হলো 10টা। একবারে উত্তর বেরোবে, ঠিক আছে? যারা কিছু বুঝতে চায় না, সহজ সরল মানুষ, তাদের জন্য। কথা কি বুঝছেন? একদম সব এই টাইপের যত প্রশ্ন আসবে সব এই শর্টকাট দিয়ে করে ফেলবেন। তা শর্টকাটটা কি? শর্টকাটটার আমি দিচ্ছি, শর্টকাটটার মানে কি ফর্মাল ফর্ম দিচ্ছি। 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। কেন প্লাস দিচ্ছি? যেহেতু লাভ হচ্ছে, এই অঙ্কে সবসময় লাভ হবে, লাভই, লস হলে মাইনাস দিবেন। ইনটু এসপি ডিভাইডেড বাই সিপি ইনটু হলো সংখ্যা, এই হলো শর্ট। এসপি বাই সিপি, এসপি মানে বিক্রয় মূল্য, এই যে 35 টাকা বিক্রয় মূল্য, সিপি মানে এই যে শুরুতে ক্রয় মূল্য দেওয়া থাকবে, ইনটু সংখ্যা, সংখ্যা মানে এই শুরুতে যে কয়টা কমলা কিনা হয়েছিল সেটা, ঠিক আছে? এই টাইপের যত প্রশ্ন আসবে 100 বাই, শুরুতে এটা থাকবে 100 বাই 100 প্লাস এক্স, শুরুতেই 100 বাই 100 প্লাস এক্স, তারপরে এসপি বাই সিপি মানে বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু প্রথমে যে কয়টা কিনছিলেন সেই কয়টা, ব্যাস। এটা ক্যালকুলেশন করলে সরাসরি আসবে। আমি মূল নিয়ম করে দিব, তো মূল নিয়মও সহজ, কিন্তু একটু আমি সব আগে শর্টকাটে করাই, তারপর মূল নিয়ম করে দিব। দেখেন, 4 টাকায় 1টি করে কমলা কিনে 24 টাকায় কতটি কমলা বিক্রয় করলে। দেখেন, আগে বুঝতে হবে যে অঙ্কটা ওই টাইপের কিনা। শর্টকাট কাটাতে গেলে কিন্তু আগে বুঝতে হবে অঙ্কটা ওই টাইপের কিনা। 24 টাকায় কতটি কমলা বিক্রয় করলে, ইয়েস ওই টাইপ, 20% লাভ হবে, ওকে ফাইন। তাহলে প্রথমে কি করবেন? প্রথমে শুরুতে 100 ডিভাইডেড বাই 100 প্লাস এই লাভ হলে যোগ করতে হয় না 100 সাথে, তাই 100 সাথে 20 যোগ। এই প্রথমে এই কাজটা করবেন, ইনটু উপরে যাবে বিক্রয় মূল্য, 24 টাকায় বিক্রয়, তার মানে 24 টাকা হলো বিক্রয় মূল্য, আর 60 টাকা হলো ক্রয় মূল্য, তাহলে 60 টাকা হলো নিচে, ইনটু সংখ্যা কয়টা? একটা, তার মানে কমলা কিনছে একটা, ব্যাস। এটা ক্যালকুলেশন করতে হবে। তাই 100 ডিভাইডেড বাই 120 ইনটু 24 ডিভাইডেড বাই হচ্ছে 4, এই 0 দিয়ে 0 ক্যান্সেল, 4 6 24, 6 দুগুণী 12, 5 দুগুণী 10, উত্তর হচ্ছে 5টি। বলেন, অঙ্ক যেভাবে আসুক একই নিয়ম, মনে থাকবে,
মনে থাকবে। শর্টকাট মনে রাখবেন না, মূল নিয়ম মনে রাখবেন না। আপনারা আমাকে পাইছেন কি বলেন? হ্যাঁ, শর্টকাট আমাকে মানুষ খালি বলে যে ভাই এত ক্লাস করা সম্ভব না। আমি বুঝাইতে পারি না যে ভাই আপনি এত ক্লাস যদি না করেন তাহলে সারা জীবন আপনি ক্লাসই করবেন, ওখানে 50টা, এখানে 70টা, এখানে 20টা, কিন্তু আপনার প্রস্তুতি কমপ্লিট হবে না। আপনি চাকরির পরীক্ষা দিবেন আর ফেল করবেন। কষ্ট আপনাকে একবার করতেই হবে, মাস্ট আপনাকে একবার কষ্ট করতে হবে। যারা মনে করে যে তাড়াতাড়ি প্রস্তুতি নিব, তাদের তাড়াতাড়ি প্রস্তুতি হবে না। প্রস্তুতি তো তাড়াতাড়ি জিনিস নেওয়ার জিনিস না ভাই, প্রস্তুতি তো তাড়াতাড়ি নেওয়ার জিনিস না। আমি সত্য কথা বলি, আমি মানুষকে ভূগোল বুঝাই না যে ভাই অঙ্ক এত এত করবেন কেন, অল্প করেন, আপনার দরকার হচ্ছে চাকরি পাওয়া, আপনি এত করবেন কেন? চাকরি পেতে হলে যে এতই করতে হবে এটা তো আমি না বলে থাকতে পারছি না। আমি যে প্রতারণা করতে পারবো না কথা বলে। আমি যদি বলি যে আমি এখন একটা কোর্স দিব 50টা ক্লাসের মধ্যে আমি শুধু সেইগুলোই পড়াবো যেগুলো আসে, আপনি জানেন কত মানুষ ভর্তি হবে খালি বিশ্বাস করে আমাকে, আর পরে আমাকে গালি দিবে, কারণ এটা সম্ভব না। আমি বললাম যে 50 ক্লাসে শুধু সেইগুলোই পড়াবো যেগুলো পরীক্ষা আসবে, আর আমাকে তো মানুষ অন্ধের মতো বিশ্বাস করে, অন্ধের মতো ভক্তি করে, ভর্তি হবে গণহারে। কিন্তু এটা তো এই প্রত্যাশা তো পূরণ করা যাবে না। তাহলে আমি তো প্রতারণা করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না ভাই। বেশি পড়েই চাকরি পেতে হবে। নেক্সট, এই দেখেন, টাকায় মানে কয় টাকায়? 1 টাকায়। টাকায় মানে কিন্তু 1 টাকায়, বুঝতে হবে। টাকায় 5টি দরে লেবু ক্রয় করে, টাকায় মানে কয়টি দরে লেবু বিক্রয় করলে, যে কয়টি দরে লেবু বিক্রয় করলে 25% লাভ হবে, ওই একই অঙ্ক। তাহলে প্রথমে কি করতে বলছি? উপরে 100, যেহেতু 25% লাভ মানে 100 সাথে কি যোগ, মানে 100 প্লাস 25 ইন্টু উপরে যাবে বিক্রয় মূল্য, নিচে হলো ক্রয় মূল্য। দেখেন টাকায় কয়টি বিক্রয় করলে, তার মানে টাকায় মানে 1 টাকায় কয়টি বিক্রয় করলে, সরাসরি 1 টাকায় না বলে বলছে টাকায়, তার মানে এই বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে উপরে 1। আর ক্রয় মূল্য কত? টাকায় 5টি ক্রয় করলে, তার মানে ক্রয় মূল্য টাকায় বলছে মানে 1 টাকায়, তার মানে ক্রয় মূল্য 1 ইন্টু প্রথমে কয়টা কিনছিল? 5টা, ওই সংখ্যা দিয়ে গুণ, ব্যাস। এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই। 5 25 125, 4 25 100, তার মানে উত্তর হচ্ছে 4টি। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 4টি। বুঝছেন? একই টাইপের, মানে এই টাইপের কোশ্চেন আসলেই যে টাকায় কতটি বিক্রয় করলে এত % লাভ হবে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসলেই 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ ইন্টু এখানে হচ্ছে এসপি বাই সিপি। মাথায় রাখবেন এসপি বাই সিপি মানে উপরে বিক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, ইন্টু হচ্ছে প্রথমে যে কয়টা কেনা ছিল এটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। টাকায় 6টি করে ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে 20% লাভ হবে? দেখেন একই। টাকায় মানে 1 টাকায় 6টি করে ক্রয় করলে, তার মানে 1 টাকা হলো ক্রয় মূল্য। টাকায় কয়টি বিক্রয় করলে, যে কয়টি চাইছে, যে কয়টি টাকায় বিক্রয় করলে 20% লাভ, একই কোশ্চেন। তাহলে উপর হচ্ছে 100, নিচে হলো 20% লাভ। 20% লাভ মানে 100 প্লাস 20 ইন্টু এসপি বাই সিপি। এসপি হলো টাকায় কয়টি বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে টাকায়, মানে 1 টাকায় কয়টি বিক্রয় করলে, তার মানে এটা 1 টাকা। আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে টাকায়, আবারও 1 টাকায়। 1 টাকায় 6টি ক্রয় করলে, তার মানে ক্রয় মূল্য 1 টাকা। আর প্রথমে কেনা ছিল কয়টা? 6টা, তাহলে 6 দিয়ে গুণ, ব্যাস। তাহলে উপরে 100, নিচে 120 ইন্টু হলো 6, এই 0 0 ক্যান্সেল, 6 দুগুণী 12, 5 দুগুণী 10, তার মানে 50টা কেন, তার মানে 5টা, তাহলে উত্তর হচ্ছে 5টা। এই যে পারেন না, মানে যে পারেন, এটা পারেন, এখন পারতেছেন কেন? ইনস্ট্যান্ট দেখছেন, করছেন, মজা পাচ্ছেন। 7 দিন পরে মনেই থাকবে না। আমি জানি 7 দিন পরে মনে থাকবে না, তারপরেও আমাকে মানুষ ফোর্স করছে শর্টকাট শেখাতেই হবে। এখন আমার উপায় নাই, আমাকে তো বাজারে টিকে থাকতে হবে, মার্কেটে টিকে থাকতে হবে, শর্টকাট পড়াতে হচ্ছে। শর্টকাটও পড়াবো, মূল নিয়মও পড়াবো। এখন থেকে আমি নীতি চেঞ্জ করে ফেলছি, শর্টকাটও পড়াবো, মূল নিয়মে পড়াবো, যার যেটা দরকার নেই। কিন্তু যে শুরু করছে কেবল প্রস্তুতি, সে তো মনে করতেছে আমি শর্টকাট দিয়ে ফাটাই দিব পরীক্ষার হলে, কিন্তু সে তো কিছুই করতে পারবে না, তারই মাথা ফেটে যাবে পরীক্ষার হলে যায়। সে তো কিছুক্ষণ পরেই এটা রিয়েলাইজ করতে পারবে। না শর্টকাট করতে হবে। এই যে এটা দেখেন, এই যে 50 পর্যন্ত করাবো, এরপর আমি মূল নিয়মে যাবো, সমস্যা নাই। কি বলছে? 5 টাকায় 2টি করে কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে X% লাভ হবে। এবার বলছে X% লাভ হবে। আগে ছিল 20%, এখন বলছে X%।
তখন 20% বললে x এর সাথে 20 যোগ করছিলাম, x% বললে x এর সাথে 100 সাথে 20 যোগ x যোগ করতে হবে। তাহলে এখন টাকায় কয়টি কমলা, 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে? তাহলে আমি কি বলছিলাম, প্রথমে উপরে যাবে 100 আর নিচে হলো 100-র সাথে যেহেতু x% লাভ হবে তাহলে 100-র সাথে x যোগ হবে, লাভ হলে বেশি না যোগ না, ইন্টু এসপি বাই সিপি, এসপি হলো 35 টাকা আর সিপি কত, সিপি হলো 5 টাকা। আর কয়টা কিনছিল বলেন তো, 2টা, তাহলে 2 দিয়ে গুণ, ব্যাস। তাহলে উপরে 100, নিচে 100 প্লাস এক্স ইন্টু উপর হচ্ছে 35, আচ্ছা এটা দিয়ে 7 বার যাবে, 7 বার, তাহলে 7 দুগুণী কত, 14, 7 দুগুণী 14, এই 14 দিয়ে 100 কে গুণ করলে 1400, নিচে হলো 100 প্লাস এক্স, 1400 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স, এটাই আমাদের উত্তর। 1400 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স 2 নম্বর অপশন, 1400 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স 2 নম্বর অপশন। হয়েছে এটা? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এই টাইপের কোশ্চেন এই 50 পর্যন্তই। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন 50 পর্যন্তই। তাহলে এই টাইপের সবগুলো শর্টকাটে দেখাই দিলাম যে এক নিয়মে কিভাবে শর্টকাটে করা যায়। এবার আমরা চলে যাব হচ্ছে মূল নিয়ম। দেখেন, মূল নিয়মও কঠিন না ভাই, খালি মাথাটা খাটাতে হয় মূল নিয়মের ক্ষেত্রে এই, আর শর্টকাটের ক্ষেত্রে মাথা খাটাতে হয় না। কেন? কারণ বোঝার কোনো সিন নাই। এবার দেখেন মূল নিয়মে কি বলছে, সবাই তাকাবেন প্লিজ। বলছে 5 টাকায়, কারণ এগুলো লিখিত পরীক্ষায় আসে, এগুলো লিখিত পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, লিখিততে আসে, সব জায়গায়। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কতটি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে? এই যে 40% লাভ হবে, তার মানে আপনি যাই বিক্রি করেন না কেন 40% প্রফিট হবে, এইটুক শিওর আপনি। 40% কি হবে? প্রফিট হবে, তাই না? তাহলে এখন আমাকে বলেন, একটু তাকান, তাহলে 5 টাকায় 2টি করে কমলা কিনে, এই 5 টাকা কি? এই 5 টাকা হলো ক্রয় মূল্য, সিপি। তাহলে সিপি ইজ ইকুয়াল টু 5, তাকাবেন প্লিজ, সিপি ইজ ইকুয়াল টু কত? 5। এই যে সিপি 5, কয়টার? 5, কয়টার বলেন তো? 2টির। এই যে 2টার ক্রয় মূল্য 5 টাকা, এটা দেওয়া আছে, দেখেন 5 টাকায় 2টি করে ক্রয় করে। এখন আমাকে বলেন 40% লাভ করতে হলে আমার এই 2টা কমলা কয় টাকায় বিক্রি করতে হবে? আগে আমি এটা কি বের করতে পারবো না? অঙ্কে কিন্তু বলছে যে 40% প্রফিট করতে হবে। তাহলে আপনি কি করছেন? আপনি 5 টাকায় 2টা কিনছেন, তাহলে 5 টাকায় যদি 2টা কেনেন, তাহলে এই 2টা কমলা 5 টাকা দিয়ে কিনছেন, তাহলে এই 2টা কমলা কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? এটা কি বের করতে পারবো না পারবো না? রেশিও মেথডে বের করে ফেলবো, রেশিও মেথডে। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, এখান থেকে যে জিনিসটার ক্রয় মূল্য 5 টাকা, এই জিনিসের বিক্রয় মূল্য কত হবে যদি 40% লাভ করতে হয়? দেখেন তো, এদিকে তাকান প্লিজ। আমি এখানে সিপি বাই এসপি রেশিও মেথড অ্যাপ্লাই করবো। সিপি বাই এসপি, সিপি সবসময় 100, মনে আছে? সিপি ক্রয় মূল্য 100, 40% লাভ হয়েছে, তাহলে এসপি বিক্রয় মূল্য কত হবে? এই 100-র সাথে 40 যোগ 140। বুঝাইতে পারছি? এবার এই সিপির মান 5 টাকা, নিচে কি এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 140। এই 0 0 ক্যান্সেল। দেখেন এই 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 7 দুগুণী 14, এখানে আছে 1, আর গুণ করলে এসপি অক্ষে এসপি, 7 অক্ষে 7। তার মানে সহজ কথা, 5 টাকা দিয়ে কেনা জিনিস আপনাকে 7 টাকায় বিক্রি করতে হবে যদি 40% লাভ করতে হয়। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক, এই অঙ্কের মূল কাহিনী এই জায়গাতেই, এই অঙ্কের মূল কাহিনী এই জায়গাতেই। 5 টাকা দিয়ে কেনা জিনিস 7 টাকায় বিক্রি করতে হবে যদি আপনাকে 40% লাভ করতে হয়। এইটুক বুঝছেন কিনা? এইটুক বুঝলে অঙ্ক শেষ, অঙ্ক শেষ, এইটুক বুঝলে অঙ্ক শেষ। যে জিনিসটা 5 টাকা দিয়ে কেনা ছিল, 40% লাভ করতে হলে সেই জিনিসটা আপনাকে 7 টাকায় সেল দিতে হবে, 7 টাকায় সেল দিতে হবে। তার মানে আপনি যদি 40% লাভ করতে হয় আপনাকে 5 টাকা দিয়ে কেনা জিনিস 7 টাকায় সেল দিতে হবে। এইটুক বুঝছেন কিনা বলেন প্লিজ? না বুঝলেও বলতে হবে, আমি তো চেষ্টা করব, আমি তো এই অঙ্ক বুঝতে হবে। কারণ এই যে আমি এই যে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের অনুপাত নিছি, 40% লাভ ধরেই তো বিক্রয় মূল্য বের করছি। তার মানে 5 টাকা দিয়ে কেনা জিনিস 7 টাকায় সেল দিতে হবে যদি আমাকে 40% লাভ করতে হয়। ক্লিয়ার? এইবার আমাকে বলেন 35 টাকায় কতটি কমলা বিক্রি করলে 40% লাভ হয়েছে? তাই বলছে না? এদিকে তাকান, এদিকে। তাহলে আমি কি বলতে পারি যে 7 টাকা দিয়ে, 7 টাকায় যদি আমি 2টা কমলা, আচ্ছা বলেন তো এই 2টা কমলা কেনা ছিল কয় টাকায়? এদিকে তাকান প্লিজ। এই 2টা কমলা কেনা ছিল কয় টাকায়? 5 টাকায়। হ্যাঁ, এই যে 5 টাকায় 2টি কমলা কিনছি। তার মানে যে জিনিস 5 টাকা দিয়ে কেনা ছিল
সেই জিনিস আমাকে 7 টাকায় সেল দিতে হবে যদি 40% লাভ করতে হয়। তাহলে 5 টাকা দিয়ে এখানে কি কেনা ছিল? 5 টাকা দিয়ে কেনা ছিল 2টা কমলা। তার মানে ওই 2টা কমলা আমাকে এখন 7 টাকায় বেচতে হবে যদি 40% লাভ করতে হয়, রাইট? তার মানে 7 টাকায় বেচতে হবে 2টা, অঙ্কে বলছে 35 টাকায় কয়টা বেচতে হবে, ওই কি নিয়ম এখন। তাহলে আমরা কি বলবো? 7 টাকায় বেচতে হবে 2টি, 40% লাভ করতে হলে, এদিকে তাকান, 40% লাভ করতে হলে 7 টাকায় বিক্রি হবে, বিক্রি করতে হবে ইজ ইকুয়াল টু 2টি। এত বাংলা তো আপনি লিখবেন না। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 2/7টি, অর্থাৎ 35 টাকায় কতটি? অঙ্কে বলছে 35 টাকায় কতটি। তাহলে 2/7 ইন্টু হলো 35, এটা দিয়ে দেবে 5 বার, 5 দুগুণে 10টি। তার মানে 10টি কমলা সেল দিতে হবে, 10টি কমলা সেল দিতে হবে। এইবার কি ক্লিয়ার হয়েছে? বলেন তো, এই নিয়মকে খুব কঠিন? এই 5 টাকার জিনিসের, যে জিনিস 5 টাকা দিয়ে কেনা, 40% লাভ করতে হলে কয় টাকায় বেচতে হবে, ওইটা বের করতে পারলেই তো আমি পাবো 35 টাকায় কয়টা বেচতে হবে। বুঝতে হবে এখান থেকে কেন আমরা বিক্রয় মূল্য বের করতেছি, কারণ অঙ্কে বলছে 35 টাকায় কয়টা বেচতে হবে। আর এই দুইটা কয় টাকায় বেচা, এই দুইটায় কয় টাকায় বেচতে হবে সেটা যদি বের করতে পারি তাহলে আমি পেয়ে যাবো 35 টাকায় কয়টা বেচতে হবে। এই জন্য আমরা প্রথম অংশ থেকে এই 2টার বিক্রয় মূল্য বের করছি, কারণ 2টার বিক্রয় মূল্য জানলেই তো আমি পাবো যে 35 টাকায় কয়টা সেল দিতে হবে। বুঝছেন? এইটুক খালি করতে হবে। এইটুক করার পরে মানে সোজা কথা, প্রথমে যে ক্রয় মূল্য দেওয়া থাকবে ওই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বের করে ফেলতে হবে, যে এই পার্সেন্ট লাভ করতে হলে এই জিনিসটার বিক্রয় মূল্য কত হবে। তারপরে ঐকিক নিয়মের মাধ্যমে পরের অংশকে লিঙ্ক আপ করতে হবে। হয়েছে? এটা হয়েছে? আরে এইটুক তো আপনি বাংলা, আপনি ওইটুক করার পরে কি এইসব লিখবেন নাকি? ওইটুক করার পরে আপনি লিখবেন, এই যে আপনি তো জানেনই যে 5 টাকা দিয়ে 2টা কিনছি, আর 40% লাভ করতে হলে ওই 2টাই আমাকে এখন 7 টাকায় সেল দিতে হবে। এবার আপনি লিখবেন 7 টাকায় বেচতে হবে 2টি, আপনি লিখবেন 7 টাকায় বেচতে হবে 2টি, মনে মনে খালি ভেবে নিবেন 1 টাকায় বেচতে হবে 2/7টি, 35 টাকায় কয়টা বেচতে হবে, তাহলে 2/7 ইন্টু 35, 5 সাথে 35, 5 দুগুণে 10টি। ক্লিয়ার? হয়েছে এটা? নেক্সট, 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কতটি কমলা বিক্রি করলে 20% লাভ হবে। তার মানে সোজা কথা, আপনাকে এই অঙ্কে 20% প্রফিট করতে হবে। ঠিক আছে? তো 4 টাকায় একটি করে কিনলে 24 টাকায় কয়টা বিক্রি করতে হবে। তাহলে আমি এখন দেখি এই 4 টাকা কি, এই 4 টাকা হলো ক্রয় মূল্য। এই যে 4 টাকায় একটি করে কমলা কিনে, তার মানে 4 টাকা হলো ক্রয় মূল্য, তার মানে সিপি 4 টাকা, সিপি ইজ ইকুয়াল টু 4। আর এই 4 টাকা দিয়ে কিনছে কয়টা? একটা, আমি সাইডে লিখে রাখলাম একটি। তার মানে 4 টাকায় একটা কিনছে। তাহলে আমাকে যদি 20% লাভ করতে হয়, তাহলে যে জিনিস 4 টাকা দিয়ে কেনা ছিল সেই জিনিসের বিক্রয় মূল্য কত হবে বের করে ফেলবো রেশিও মেথডে, সিপি বাই এসপি। সিপি সবসময় 100, যেহেতু 20% প্রফিট, তার মানে 100-র সাথে 20 যোগ হয়ে 120 একবারে। এই শূন্য এই শূন্য কাটা, এই সিপির মান হচ্ছে 4, তাহলে উপরে দিব 4, উপরে দিব 4, নিচে কত এসপি বের করবো, আর উপরে হচ্ছে 10। কাটাকাটি যায় আরো, কাটাকাটি যায় আরো, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, আর যায় না, তাহলে উপরে 5/6। এবার আর গুণ করেন, 5 এসপি ইজ ইকুয়াল টু 4/6 = 24। তাহলে এসপি কত? ওই পাশে আছে 24, এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। আচ্ছা হোক, সমস্যা নাই, ফ্র্যাকশন আসুক। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 24/5 টাকা, বিক্রয় মূল্য 24/5 টাকা, বিক্রয় মূল্য 24/5 টাকা। ঠিক আছে? তার মানে সহজ কথা, 4 টাকা দিয়ে কেনা জিনিস 24/5 টাকায় বিক্রি করতে হবে যদি আমাকে 20% প্রফিট করতে হয়। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক বুঝতে হবে। মূল্য মানে তো বুঝে, মানে মাথা খাটাই করতে হবে, তাই না? তার মানে সহজ হিসাব, 4 টাকা দিয়ে যে জিনিস 4 টাকায় কেনা ছিল, এই 4 টাকা ক্রয় মূল্য ছিল, 4 টাকা দিয়ে কেনা জিনিস আপনাকে 24/5 টাকায় বিক্রি করতে হবে এসপি, যদি আপনাকে 25% সেল মানে প্রফিট করতে হয়। তার মানে কি বিষয়টা এরকম বোঝায় না? এদিকে তাকান, এদিকে। তার মানে জিনিসটা কি এরকম না, 4 টাকার জিনিস বেচতে হবে এত টাকায়,
যদি 20% প্রফিট করতে হয়। তো 4 টাকা দিয়ে কি করছিলেন? 4 টাকা দিয়ে একটা জিনিস কিনছিলেন। তার মানে এই একটা কমলা না, হ্যাঁ, এই একটা কমলার ক্রয় মূল্য 4 টাকা, আর ওই একটা কমলা আমাকে সেল দিতে হবে। মানে যার ক্রয় মূল্য 4 টাকা তার বিক্রয় মূল্য হচ্ছে 24/5 টাকা যদি 20% প্রফিট করতে হয়। তো এই 4 টাকা ক্রয় মূল্য ছিল কার? একটা কমলার। তার মানে এই বিক্রয় মূল্য কার? ওই একটা কমলার। তার মানে 20% প্রফিট করতে হলে একটা কমলা বিক্রি করতে হবে এত টাকায়। অঙ্কে বলছে 24 টাকায় কয়টা বেচতে হবে। তাহলে এই কয় টাকায় বেচতে হবে একটা, তাহলে 24 টাকায় কয়টা। বুঝতে পারছেন কি বিষয়টা? তাহলে আমরা লিখবো অতএব 20% প্রফিট করতে হলে, এই কথাটা কিন্তু লিখবেন, 20% প্রফিট করতে হলে এত টাকায় বেচতে হবে একটি কমলা। 24/5 টাকায়, এই 24/5 টাকায় বেচতে হবে কয়টা? এই যে একটি। অঙ্কে বলছে 24 টাকায় কতটি বেচতে হবে, যা বের করতে হয় সেটা ডানে রাখতে হয়। তো অঙ্কে চাইছে কতটি, এই জন্য কতটিকে ডানে রাখতেছি। হ্যাঁ, অর্থাৎ 1 টাকায়, কি ভাই খালি পার্সেন্ট লিখতেছি কেন? 1 টাকায় বেচতে হবে। দেখেন 1 ডিভাইডেড বাই 24/5, এই দেখেন এই 1 দিয়ে এটাকে ভাগ হবে না, আর ভাগ হলে উল্টে যাবে। হ্যাঁ, উল্টে যাবে, এই জন্য আমি একবারে লিখতেছি। এই 1 আর এইটা এসে 1 এর নিচে ভাগ হবে, উল্টে 5 যাবে উপরে আর 24 আসবে নিচে। এবার অর্থাৎ 24 টাকায় বেচতে হবে। এখানে কত? 5/24, সরি 5/24, এই 24 দিয়ে এখানে গুণ হবে, এই 24 কাটা, উত্তর হচ্ছে 5টি। তার মানে 25% প্রফিট করতে হলে 4 টাকা দিয়ে একটা কিনে 24 টাকায় বেচতে হবে তো 5টা। এবার কি ক্লিয়ার হয়েছে না বিষয়টা? হয়েছে এটা? আর শর্টকাটে করতে আমি নিষেধ করি না। যদি আপনার অঙ্ক করতে করতে একসময় শর্টকাট মুখস্থ হয়ে যায়, আপনি করেন। শুরুতেই কেন শর্টকাট? আমি তো সেটা বোঝাই, শুরুতেই কেন, এট দ্য ভেরি বিগিনিং শর্টকাট কেন, তাই না? আগে তো আমাকে অঙ্কটা কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট না বুঝে শর্টকাট করে তো লাভ নাই। এবার এটা কি বলছে? টাকায় 5টি দরে লেবু কিনে, টাকায় মানে 1 টাকায়, তার মানে এখানে ক্রয় মূল্য হচ্ছে 1 টাকায়, যে 1 টাকা ক্রয় মূল্য। বলছে টাকায় কয়টি দরে, তার মানে 1 টাকায় কয়টা বেচতে হবে। দেখেন টাকায় মানে 1 টাকায়, বুঝছেন? টাকায় মানে 1 টাকায়, তার মানে 1 টাকায় 5টি দরে লেবু কিনে 1 টাকায় কয়টি দরে লেবু বিক্রি করলে 25% লাভ হবে। আচ্ছা 25% লাভ হবে। তাহলে প্রথমে কি, এই যে টাকায় মানে 1 টাকায়, এই 1 টাকা কি? এই 1 টাকা হলো ক্রয় মূল্য, সিপি 1 টাকা। আর এই 1 টাকায় কয়টা কিনছেন? 5টা। এই সাইডে আমি 5টা লিখে রাখতেছি যে 5টা কেনা হয়েছে, যাতে মনে থাকে। এই যে জিনিসের ক্রয় মূল্য 1 টাকা, সেই জিনিসের বিক্রয় মূল্য কত হলে 25% লাভ হবে সেটা বের করবো রেশিও মেথডে। মানে আমি CP/SP করে ফেলবো। CP/SP, CP 100 টাকা আর SP হবে 100 সাথে 25 যোগ হয়ে 125। দেখেন এই 4/25 100, 5/25 125, এই সিপির মান হচ্ছে 1 টাকা। এখানে CP 1 টাকা বসালাম আর SP বের করবো, তাহলে 4/5 আমার লাগবে SP। তাহলে এই পাশে উল্টাই দেন বা আর গুণ করেন, তাহলে 4SP = 5, তাহলে SP = 5/4। SP = কত? 5/4। যেহেতু এই পাশে উপরে হয় আমি উল্টাই দিছি, এই পাশে উল্টাই দিছি, এই পাশে উল্টাই দিছি। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 5/4 টাকা। এইভাবেই থাক, ফ্র্যাকশন এইভাবেই থাক, কাটাকাটি হয়ে যাবে, টেনশন করছেন কেন? তার মানে 1 টাকা দিয়ে কেনা জিনিস আমাকে 5/4 টাকা সেল দিতে হবে যদি 25% লাভ করতে হয়। তাহলে 1 টাকা দিয়ে কি কিনছিলেন? 1 টাকা দিয়ে 5টা কমলা লেবু কিনছিলেন। তার মানে 1 টাকা দিয়ে যে 5টা যে কিনছিলেন না, ওই 5টা এখন আপনাকে সেল করতে হবে 5/4 টাকায়, 25% লাভ করতে হবে। তার মানে এই কয় টাকায় বেচতে হবে? 5টা। অঙ্কে বলছে টাকায় মানে 1 টাকায় কয়টা বেচতে হবে, বুঝেন? তাহলে এই কয় টাকায় বেচতে হবে? 5টা। কারণ এই 5টাই তো আপনি 1 টাকায় কিনছিলেন। তার মানে 1 টাকায় যে প্রোডাক্টটা কিনছিলেন সেই প্রোডাক্টটা আপনাকে এখন এই টাকায় সেল দিতে হবে যদি 25% লাভ করতে হয়। তাহলে 1 টাকায় কেনা ছিল 5টা, তার মানে ওই 5টাই এখন এই টাকায় সেল দিতে হবে 25% লাভ করতে হলে। কিন্তু আমার তো বলে নাই যে এই কয় টাকায় কত সেল দিতে হবে, আমাকে বলছে টাকায় কয়টা সেল দিতে হবে। তাহলে এই কয় টাকায় সেল দিতে হবে? 5টা। 1 টাকায় সেল দিতে হবে কয়টা? ওই কিক নিয়মে বের করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে 5/4 টাকায় বিক্রি করতে হবে ইজ ইকুয়াল টু 5টি টাকায়, মানে 1 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই 5-এর নিচে এটা এসে ভাগ হবে, তাহলে কি হবে? এই 4 যাবে উল্টে উপরে আর এই 5 আসবে নিচে, এই 5 কাটা, তার মানে উত্তর হচ্ছে 4টি। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? এবার কি কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না? আমাকে একটু বলেন তো যে
মানে এই মূল নিয়মটা কি খুব কঠিন লাগতেছে বলেন তো? মানে মানুষ কেন মানে শুরুতেই কেন শর্টকাট চায় আমি জানি না, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। মানে সে মনে করে যে আমি শর্টকাট দিয়ে পার পেয়ে যাবো। তাহলে যারা দিন রাত ভরে টেবিলে বসে পড়তেছে, মূল নিয়ম করতেছে বলতে, তাহলে তাদের সাথে কি অন্যায় করা হবে না? যারা দিন রাত ভরে টেবিলে বসে পড়তেছে, মানে সৃষ্টিকর্তা কি আল্লাহ কি তাকে আগে চাকরিটা দিবে না? আর আপনি একজন এসে আপনার না মানে যে এসে শর্টকাটে বলতে ভাই আমাকে শর্টকাট দেন, আপনি এসে শর্টকাট পড়েই আপনি চাকরি পেয়ে যাবেন। তাহলে দিন রাত ভরে যে টেবিলে বসে আছে বুঝে বুঝে পড়তেছে, তাহলে তার সাথে কি অন্যায় করা হবে না? তা সৃষ্টিকর্তা বা আল্লাহ আমরা যাকে বিশ্বাস করি তিনি তো কারোর সাথে মানে অন্যায় করেন না। যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দেন, তাই না? এখন মনে হচ্ছে সব পারি, একটু পরে সব ভুলে যাবো। ভাই এটা আপনাদের একার না, এটা সবারই হয়। এই জন্য বারে বারে প্র্যাকটিস করতে হয়। বারে বারে প্র্যাকটিস করলেই তো একসময় রপ্ত হবে। আমি একবার করে রাখবো আর জীবনে করবো না, পরীক্ষার হলে যায় করবো, তাই হয়? বারে বারে প্র্যাকটিস করলে একসময় রপ্ত হয়। ঠিক আছে, এই যে দেখেন কি বলছে এখানে, টাকায় মানে 1 টাকায়, টাকায় মানে কি, টাকায় মানে 1 টাকায়, 1 টাকায় 6টি করে ক্রয় করে টাকায় কয়টি করে, এই যে টাকায় কয়টি করে বিক্রয়, টাকায় মানে 1 টাকায় বুঝতে হবে, কয়টি করে বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে 20% লাভ হবে। তাহলে প্রথমে টাকায় 6টা কিনছে, তার মানে 1 টাকা দিয়ে 6টা কিনছে, তাহলে 1 টাকা হলো ক্রয় মূল্য। তার মানে প্রথমে সিপি হলো 1 টাকা, সিপি 1 আর কিনছে কয়টা, 6টা। তার মানে 1 টাকায় 6টা কিনছে। এবার আমি দেখবো যে আসলে 20% লাভ করতে হলে এখন এই 6টা বেচতে হবে কয় টাকায় সেটা বের করবো। তার মানে 1 টাকা দিয়ে কেনা জিনিস কয় টাকায় বেচলে 20% লাভ হয়, মানে বিক্রয় মূল্য বের করবো রেশিও মেথডে, সিপি বাই এসপি। সিপি 100 আর এসপি বিক্রয় মূল্য 100 সাথে 20 যোগ হবে, যেহেতু লাভ হয়েছে 120। আমি একই নিয়মের 4-5টা অঙ্ক করাই কেন, কারণ আপনার এখানেই যাতে মুখস্থ হয়ে যায়। 5 দুগুণী 10, 6 দুগুণী 12, তাহলে উপরে সিপির মান 1, এসপি বের করবো, আর উপরে 5/6। আমার এসপি বের করতে হলে উল্টাই দেন, এই পাশে এসপি উপরে চলে যাবে, তাহলে এই পাশে উল্টে যাবে, 6 যাবে উপরে, 5 আসবে নিচে। তার মানে সোজা কথা 1 টাকা দিয়ে কেনা জিনিস 6/5 টাকায় বেচতে হবে যদি 20% লাভ করতে হয়। 1 টাকা দিয়ে কেনা জিনিস মানে 6টা কমলা, 6টা কমলা তো না, কি বলছে কিছুই বলে না, তার মানে 6টা জিনিস। এই 6টা জিনিস আপনাকে এখন এত টাকায় বেচতে হবে যদি 20% লাভ করতে হয়, কারণ এই জিনিসটাই তো 1 টাকায় কেনা ছিল। তার মানে যা 1 টাকায় কেনা ছিল তা বেচতে হয়েছে এত টাকায় যদি 20% লাভ করতে হয়। তাহলে 1 টাকায় কেনা ছিল এই 6টা জিনিস, তাহলে এই 6টা জিনিস এখন বেচতে হবে এত টাকায়। তাহলে কতটি বের করতে বলছে, তাহলে কতটিকে ডানে রাখতে হবে, তাহলে আমরা লিখবো এত টাকায় বেচতে হবে 6টি, 20% লাভ করতে হলে এই কথা কিন্তু উপরে প্রত্যেকটাই লিখবেন। 6/5 টাকায় বেচতে হবে 6টি, 6/5 টাকায় বেচতে হবে, আমি লিখলাম না, এগুলো লিখেন 6টি। অতএব আমাকে বলছে টাকায়, তার মানে 1 টাকায় বেচতে হবে 6 ডিভাইডেড বাই, তাহলে এই উল্টে এটা যখন নিচে আসবে উল্টে এই 5 যাবে উপরে, আর এই 6 আসবে নিচে, 6 কাটা, উত্তর হচ্ছে 5টি। আমি এর চেয়ে আর সহজ কি বলবো, এর চেয়ে আর সহজ মেথড কি বলবো বলেন তো? বারে বারে প্র্যাকটিস করতে করতে তো একসময় মানুষের মনে থাকে, একবারে কি মনে থাকে সব? কি বলছে, 5 টাকায় 2টি করে কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে X% লাভ হবে? তাহলে 5 টাকা কি, 5 টাকা হলো ক্রয় মূল্য, কয়টা কিনছে 2টা, তাহলে 5 টাকা হলো সিপি, তাহলে সিপি 5 টাকা, সিপি ইজ ইকুয়াল টু 5 টাকা, কয়টা কিনছে 2টা, তার মানে এখানে আমি ব্র্যাকেটে 2টা লিখে রাখলাম, তো বোঝা যায় যে 5 টাকায় 2টা কেনা ছিল। হ্যাঁ, এই 5 টাকায় যে 2টা কেনা ছিল, এখন এই 5 টাকার জিনিস কয় টাকা সেল দিতে হবে, বিক্রি করতে হবে, X% লাভ করতে হলে মানে বিক্রয় মূল্য বের করবো। তাহলে আমরা কি জানি, সিপি বাই রেশিও মেথড, সিপি বাই এসপি। সিপি হলো 100 আর এসপি হলো 100 সাথে যোগ হয় লাভেরটা। এবার লাভেরটা সংখ্যায় দেওয়া নাই, যেমন 20% হলে 120 লিখছিলেন, তাহলে এটা লিখতে হবে 100 প্লাস এক্স, কিছু করার নাই, কারণ এক্স তো জানি না, 100 প্লাস এক্স। এইবার এই সিপি কয় টাকা, 5 টাকা, তাহলে উপরে 5, নিচে কি এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। এই 5 আর 5 20 100, আর গুণ করেন বা এই পাশে এসপি উল্টায় যান, আমরা তো এসপি বের করবো, এসপি বিক্রয় মূল্য, তাহলে উল্টায় যান, এসপি উপরে যাবে, অন নিচে আসবে, তাহলে এসপি ইকুয়াল টু এই 100 প্লাস এক্স উপরে চলে যাবে আর নিচে আসবে কত, 20। তার মানে আমাদের এসপি হলো 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 20, এভাবেই থাক। তার মানে সোজা কথা, 5 টাকা দিয়ে কেনা জিনিস আমাকে 100 প্লাস এক্স বাই 20 এত টাকায় সেল দিতে হবে যদি আমাকে
x% লাভ করতে হয়, বুঝতে পারছেন? তার মানে 5 টাকা দিয়ে কেনা জিনিস, 5 টাকা দিয়ে কেনা জিনিস এই টাকায় বিক্রি করতে হবে যদি 20% সরি x% লাভ করতে হয়। তো 5 টাকা দিয়ে কেনা জিনিস বলতে কি এই দুইটা জিনিসকে বোঝাচ্ছে না? ইয়েস। তার মানে এই দুইটাকে আপনার এত টাকায় সেল দিতে হবে। অঙ্কে বলছে 35 টাকায় কয়টা সেল দিতে হবে, তাহলে আমরা কি বলবো? এত টাকায় বিক্রি করতে হবে দুইটি, 1 টাকায় কয়টি, 35 টাকায় কয়টি, এইটুকু কি পারবেন না? তাহলে আমরা লিখবো 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 20 টাকায় বিক্রি করতে হবে কয়টি, দুইটি। ঠিক আছে, অতএব 1 টাকায় বিক্রি করতে হবে। এই 2 এর নিচে এই টোটালটা কিন্তু নিচে আসবে, নিচে আসলে এই 20 চলে যাবে উল্টে উপরে, আর 100 প্লাস এক্স আসবে নিচে। অঙ্কে বলছে 35 টাকায় কয়টি সেল দিতে হবে, অতএব 35 টাকায় সেল দিতে হবে 2 × 20 × 35 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। ওকে, এবার দেখেন এই 2 দিয়ে 35 কে গুণ করলে 35 দুগুণী 70, 70 কে 2 দিয়ে গুণ করলে 70 দুগুণী হচ্ছে 140, আর একটা শূন্য মানে 1400 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। এতটি। তো কি সমস্যা? কি সমস্যা? বোঝা গেছে? সবই করাবো, শর্টকাট করাবো, এখন থেকে শর্টকাট করাবো, কারণ প্রতিযোগিতায় তো আমাকেও টিকে থাকতে হবে। মানুষ শর্টকাট দেখায়, শর্টকাট দিয়ে অঙ্ক করাই সব স্টুডেন্ট পেয়ে যাচ্ছে, তাহলে আমার স্টুডেন্ট পাওয়া লাগবে না? আমি তো পাচ্ছি, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, সমস্যা নাই। কিন্তু যারা শর্টকাট ছাড়া কিছু চায় না ওদেরকেও লাগবে এখন। এই জন্য শর্টকাটও করাবো, মূল নিয়মও করাবো। আগে দেখাবো শর্টকাট, যে ভাই যে কিছুই বুঝতে চাও না মনে রাখবা এই টাইপের কোশ্চেন আসলে এইভাবে সলভ করবা। ঠিক আছে, তারপর আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মূল নিয়ম করাই দেবো। তবে মূল নিয়ম ছাড়া পরীক্ষার হলে যায় লাভ নাই, লাভ নাই, মনে থাকবে না। আমি আগেও বলছি বাবার নাম মনে থাকে না পরীক্ষার হলে, অ্যাডমিট কার্ড দেখে নিজের নাম মনে থাকে না, বাবার নাম বাদ দিলাম, নিজের নাম মনে থাকে না ঠিক মতো, অ্যাডমিট কার্ড দেখে মিলাই নাই যে ঠিক করে লিখলাম কিনা, সেখানে শর্টকাট মনে রাখা বিলাসিতা। নিজের নামই মনে থাকে না পরীক্ষার হলে, শর্টকাট তো বিলাসিতা। কথা কি বুঝছেন? নেক্সট, এইবার তাকান, 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে 1 হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এবার কিন্তু বলেনি যে যে কত টাকায়, মানে এত টাকায় কতটি বিক্রয় করলে। অঙ্কের সাথে একটু পার্থক্য আছে, ডিফারেন্স কি বোঝেন? ডিফারেন্স কি বোঝেন? 1 ডজন মানে 12টা, 1 ডজন 12টা 60 টাকায় ক্রয় করে, তার মানে 60 টাকা হলো ক্রয় মূল্য। দেখেন মূল নিয়ম কিন্তু সেম, মূল নিয়ম একই, মূল নিয়ম একই। দেখেন আমি দেখাচ্ছি, 1 হালি মানে 4টা কত টাকায় বিক্রয় করলে। এবার কত টাকায় বিক্রয় করলে, তার মানে এবার বিক্রয় মূল্য চাইছে। কত টাকায় বিক্রয় করলে, তার মানে এবার এসপি বের করতে বলছে। 1 হালি মানে 4টা, তার মানে 4টা কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। কোনো সমস্যা নাই। প্রথম অংশে 1 ডজন, 1 ডজন মানে 12টা, কয় টাকায় কিনছে? 60 টাকায় কিনছে, তার মানে 60 টাকা হলো সিপি। অঙ্কে লাভ করতে হবে কয় পার্সেন্ট? 10% লাভ করতে হবে। ওকে ফাইন। তাহলে এই যে 60 টাকা যে সিপি, 60 টাকা, তার মানে সিপি ইকুয়াল টু 60 টাকা। এদিকে কত সহজ দেখেন, সিপি ইকুয়াল টু 60, আর 60 টাকায় কিনছে কয়টা? 1 ডজন মানে 12টা, এখানে আমি লিখে রাখলাম 12টি। এখন আমাকে বলেন, আমাকে তো অঙ্কে তো 10% লাভ করতে হবে, আমাকে যদি 10% লাভ করতে হয় তাহলে এই 60 টাকা দিয়ে কেনা জিনিস কয় টাকায় সেল দিতে হবে? এই 60 টাকা দিয়ে কেনা জিনিস কয় টাকায় সেল দিতে হবে আমরা বের করতে পারবো না। অবশ্যই 10% লাভ হয়েছে, তাহলে সিপি বাই এসপি করবো, রেশিও মেথডে বের করে ফেলবো বিক্রয় মূল্য, রেশিও মেথডে বিক্রয় মূল্য বের করে ফেলবো। সিপি সবসময় 100, এসপি কত? 10% লাভ, লাভ হইলে যোগ, 100 সাথে 10 যোগ হইলে 110। সিপির মান 60 টাকা, নিচে এসপি ইজ ইকুয়াল টু, আচ্ছা এই শূন্য ক্যান্সেল, তাহলে 10/11। এখন এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, আর গুণ করলে এসপি অকে এসপি 611 66 টাকা। আমার কথা কি বুঝছেন? মানে সহজ কথা, 10% লাভ করতে হলে আমাকে 60 টাকা দিয়ে কেনা জিনিস 66 টাকায় সেল দিতে হবে। এইটুক বুঝছেন কিনা বলেন? সহজ হিসাব, এইটুক বোঝাটা খুব জরুরি। 60 টাকা দিয়ে কেনা জিনিস আমাকে 66 টাকায় সেল দিতে হবে যদি 10% লাভ করতে হয়। ঠিক আছে, এখন অঙ্কে বলছে, তার মানে 60 টাকা দিয়ে কেনা জিনিস বলতে কাকে বোঝাচ্ছে? এই 12টা কি 60 টাকা দিয়ে কিনছিলেন না? এই যে 1 ডজন 60 টাকা দিয়ে ক্রয় করে, তার মানে 60 টাকা দিয়ে কেনা জিনিস বলতে এই 12টাকে বোঝাচ্ছে। তার মানে এই 12টা আমার 60 টাকায় কেনা ছিল, এখন এই 12টা আমার 66 টাকায় সেল দিতে হবে যদি আমাকে 10% লাভ করতে হয়।
তার মানে আমি কি বলতে পারি না এই 12টার বিক্রয় মূল্য হচ্ছে 66 টাকা যদি 10% লাভ করতে হয়? তাহলে 10% লাভ করতে হলে এই 12টা আমাকে 66 টাকায় বিক্রি করতে হবে। অঙ্কে বলছে এক হালি কয় টাকায় বিক্রি করতে হবে যদি 10% লাভ করতে হয়, এখন ঐকিক নিয়ম। তার মানে এই 66 টাকায় বিক্রি করতে হবে 12টা, বা 12টা বিক্রি করতে হবে 66 টাকায়। আচ্ছা, এখানে লিখবেন 10% লাভ করতে হলে, হ্যাঁ, লাভ করতে হলে 12টির বিক্রয় মূল্য 66। এবার বিক্রয় মূল্য চাইছে, যা চাইবে সেটা ডান পাশে। এবার বিক্রয় মূল্য বের করতে বলছে, তাই বিক্রয় মূল্য আমরা ডান পাশে রাখবো। তাহলে 12টি বিক্রি করতে হবে 66 টাকায়। অতএব একটি বিক্রি করতে হবে 66/12 টাকায়। অতএব এক হালি মানে 4টি বিক্রি করতে হবে 66/12 ইন্টু হলো 4, 3 4 12, 3 22 66, তার মানে উত্তর হচ্ছে 22 টাকায়। 22 টাকা। এ কি কঠিন? এ কি কঠিন? এ কি কঠিন? এই যে আমার আগে সবাই করে ফেলাইছে, আমি আর কি করব? হ্যাঁ, মানে প্রথম অংশ থেকে ভাইয়া বিক্রয় মূল্য বের করতে হবে, আর ওই বিক্রয় মূল্যে আমাকে ওই প্রোডাক্টটা সেল দিতে হবে। কিন্তু এখন অঙ্কে চাইছে মানে 4টা বেচতে হবে। 4টা বেচতে হবে কয় টাকায়? আমি তো বের করছি 12টা বেচতে হবে 66 টাকায়, কিন্তু অঙ্কে 12টা চাইনি, বলছে 4টা। তো 12টা 66 টাকায় বিক্রি হবে, তাহলে 4টা কয় টাকায় হবে? এটা ওই নিয়মে করে ফেলবো। কঠিন না, কঠিন না, কিন্তু আপনাকে এগুলো ধারণ করতে হলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অনেক প্র্যাকটিস করতে হয়, এত সহজ না। হ্যাঁ, সময় দিতে হয়। আর আমরা সময় না, আমরা হচ্ছে আসে দেখলাম, এলাম দেখলাম জয় করলাম, শেষ। এলাম দেখলাম জয় করলাম, এটা পড়ালেখা তা না ভাই। এলাম দেখলাম জয় করলাম এই টাইপের পড়ালেখা এই টাইপের না। দেখেন এখানে কি বলছে, 1 ডজন 24 টাকায় ক্রয় করে 20টি, 20টি মানে 20, 20টা মানে কত? 20। এই 20টি মানে হলো 20টা, বুঝছেন? 20টা কত টাকায় বিক্রয় করতে হবে, মানে আবার বিক্রয় মূল্য চাইছে, 25% লাভ হবে। দেখছেন, যদি মূল নিয়ম বোঝেন তাহলে একইভাবে শর্টকাট, কিন্তু এক এক নিয়ম। 1 ডজন মানে 12টা, 12টা বেচতে হবে 24। 12টা আপনি 24 টাকায় কিনছেন, তাহলে এই যে 24 টাকা দিয়ে 12টা কিনছেন, তাহলে যে জিনিস 25% লাভ করতে হলে এই 24 টাকা দিয়ে কেনা জিনিস কয় টাকায় সেল দিতে হবে বের করতে পারবো না? তাহলে এই 24 টাকা কি? ক্রয় মূল্য মানে সিপি। তাহলে সিপি হলো 24 টাকা, আর এই 24 টাকায় কেনা হয়েছে করে 1 ডজন মানে 12টা। আমি সাইডে লিখে রাখলাম, বোঝা যায় যাতে যে 12টা কিনছি 24 টাকায়। এইবার 24 টাকা দিয়ে কেনা জিনিস 25% লাভ করতে হলে কত টাকায় সেল দিতে হবে, মানে এসপি কত বের করা যাবে না? এখানে আমরা সিপি বাই এসপি করে ফেলবো। সিপি বাই এসপি, সিপি 100, 25% লাভ মানে 100 সাথে 25 যুক্ত হলে 125। এই সিপির মান হচ্ছে 24 টাকা, নিচে হলো এসপি, আর উপরে এই 4 25 100, 5 25 125, ওকে। আর উপর থাকলো 4, নিচে হলো 5। এই 4 অক্ষে 4, 4 6 24, এসপি অক্ষে এসপি, 5 6 30। তার মানে সহজ হিসাব, আমাকে 24 টাকা দিয়ে কেনা জিনিস আমাকে এখন সেল দিতে হবে 30 টাকায়, যদি আমাকে 25% লাভ করতে হয়। যে এখানে 25 ধরে কিন্তু কাজ করছি, তার মানে 30 টাকায় 24 টাকা দিয়ে কেনা জিনিস, 24 টাকা দিয়ে কেনা জিনিস মানে এই 12টাকে বোঝাচ্ছে। 24 টাকা দিয়ে কেনা জিনিস মানে এই 12টাকে বোঝাচ্ছে। তার মানে 24 টাকা দিয়ে কেনা জিনিস আমাকে 30 টাকায় সেল দিতে হবে, আর 24 টাকা দিয়ে কেনা জিনিস মানে এই 12টাকে আমার 30 টাকায় সেল দিতে হবে যদি 25% লাভ করতে হয়। তার মানে 12টা বেচতে হবে 30 টাকায়, আর 1 20 বেচতে হবে কয় টাকায়? মানে 20টা। তাহলে 12টি বিক্রি করতে হবে ইজ ইকুয়াল টু 30 টাকায়। হ্যাঁ, 30 টাকায়। অতএব একটি বিক্রি করতে হবে 30/12 টাকায়। অতএব 20টি বিক্রি করতে হবে। আপনি তো বাংলা লিখবেন না, আপনি খালি টান দিয়ে দিবেন। হ্যাঁ, 30/12 ইন্টু হলো 20। এবার দেখেন 4 দিয়ে কাটেন, 3 4 12, 3 4 12, 4 5 20, 3 10 30, আরে 50 টাকায়। 50 টাকায় উত্তর মিলছে কি? দেখেন তো 50 টাকায়। এটা কত নাম্বার? 52 নাম্বার। উত্তর কি মিলছে? এই সবাই তো 50 দিছে, তার মানে 50ই হবে। হ্যাঁ, এখন আমাকে বলেন এটা কি খুব কঠিন? এই যে আমরা দেখেন যত অঙ্কগুলা করলাম, মূল নিয়মে যত অঙ্কগুলা করলাম একই না? মূল নিয়মে কিন্তু একই। দেখেন প্রথমে ক্রয় মূল্য দেওয়া আছে, সেটা থেকে বিক্রয় মূল্য বের করতে হবে, সেই বিক্রয় মূল্যকে রিলেট করতে হবে এই অংশের সাথে। নেক্সট, 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? দেখেন একইভাবে চাইছে। 36 টাকা ডজন, 36 টাকা ডজন, ডজন মানে 12টা। এর মানে কি?
মানে 12টা কিনছেন 36 টাকা দিয়ে, 20% লাভে লাভ হয়েছে, বিক্রয় করা হলো, 20% লাভে বিক্রয় করা হলো। বলছে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? আচ্ছা বলেন 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? এইটা আপনাকে জানতে হলে তো আগে জানতে হবে এই 12টা কলার বিক্রয় মূল্য কত। তাহলে প্রথম অংশ থেকে আমরা ক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে বিক্রয় মূল্য বের করে ফেলবো। 20% লাভ করতে হলে কি ঘটনা ঘটে? এই 36 টাকা হলো সিপি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 36, আর এই 36 টাকায় কিনছিলাম কয়টা? 1 ডজন, মানে 12টা। ওকে, তাহলে 20% লাভ করতে হলে এই 36 টাকা দিয়ে কেনা জিনিস কয় টাকায় সেল করতে হবে আমরা বের করে ফেলতে পারবো না? রেশিও মেথডে সিপি বাই এসপি, উপরে 100, নিচে 20% লাভ হলে 100 সাথে 20 যোগ হলে 120। এই সিপি হলো 36 টাকা, নিচে হলো এসপি বের করব, উপরে আছে এই শূন্য শূন্য ক্যান্সেল, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, তার মানে এই পাশে হচ্ছে 5/6, 5/6। ওকে ফাইন, তাহলে আর গুণ করে দেন, 5SP ইজ ইকুয়াল টু 36 গুণ 6 করেন না আপনি, 36 গুণ 6 এইভাবে রেখে দেন, সমস্যা কি? খালি খালি গুণ করে মান বড় করবেন কেন? বিপদ আনবেন কেন ডেকে? এবার 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে SP ইকুয়াল টু 36 ইন্টু 6 ডিভাইডেড বাই 5, এইভাবেই থাক না। তার মানে সোজা কথা 36 টাকা দিয়ে কেনা জিনিস আমাকে বিক্রি করতে হবে 36 ইন্টু 6/5, এই কয় টাকায় সেল দিতে হবে যদি 20% লাভ করতে হয়, বুঝছেন? 36 টাকা দিয়ে কেনা জিনিস এই কয় টাকায় সেল দিতে হবে 20% লাভ করতে হলে, তা 36 টাকা দিয়ে কেনা জিনিস মানে এই 12টাকে বোঝাচ্ছে। তার মানে সোজা কথা এই 12টা আমাকে এখন সেল দিতে হবে এত টাকায় 20% লাভ করতে হলে। অঙ্কে বলছে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? তাহলে এখন বলেন এই বিক্রয় মূল্য কয়টার? 12টার। তাহলে আমরা লিখবো 12টার বিক্রয় মূল্য এত, 12টার বিক্রয় মূল্য, 12টির বিক্রয় মূল্য 36 ইন্টু 6 ডিভাইডেড বাই 5, অতএব একটির বিক্রয় মূল্য 36 ইন্টু 6 ডিভাইডেড বাই 5, এর নিচে 12 দিয়ে ভাগ করলে ওই 12 আবার উপরে যাবে না। এখানে যদি ভগ্নাংশ থাকতো লব হর আকারে, তখন হর উপরে চলে যেত, কিন্তু এখানে তো সংখ্যাই একটা, তাহলে এই সংখ্যাটাই নিচেই এসে বসবে, আবার উপরে পাঠাই দিন না কিন্তু বিপদ। অতএব 1 কুড়ি মানে 20টা, তাহলে 20টার বিক্রয় মূল্য 36 ইন্টু 6 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 ইন্টু 12, এটা দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে এটা যাবে 10 বার, এটা দিয়ে এটা যাবে 2 বার, কি হলো? এই 36 জনই 72 টাকা আসতেছে, 72 টাকা আসতেছে। মিলছে উত্তর? 53 নম্বর উত্তর 72 কিনা দেখেন তো, 72 টাকা। ক্লিয়ার হয়েছে? মানে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই টাইপের কোশ্চেনগুলো, আমি আবার বলছি মূল নিয়ম মানে আপনাকে ব্রেনটাকে খাটাতে হবে, আর ব্রেন সবাই খাটাতে চায় না, অলস মস্তিষ্ক রেখে অঙ্ক সলভ করতে চায়। তো কি বলবো বলেন তো, আমি খুব কষ্ট পাই হ্যাঁ যখন আমার কাছে আসে মানুষ বলে ভাই শর্টকাট শেখান। আমি ভালো বুঝাই তাদের যে ভাই শর্টকাট ভালো না, আপনার মনে থাকবে না। বলে যে ভাই পারে না, মনে করে যে ভাই পারে না, ভাই ঠিক আছে আমি আপনার কাছে পড়বো না ভাই, আমি শর্টকাট শিখতে চাই। কি বলবো, কষ্ট লাগে, খারাপ লাগে। আমি জানি যে ও কয়েকদিন পরে ঠিকই আমার কোর্সে এসে আবার এনরোল করবে, কিন্তু আগে এখন ভর্তি হবে না, আগে নিজের সময় নষ্ট করবে, টাকা নষ্ট করবে, তারপরে। তা আমি মানুষকে বোঝাই কুল পাই না। বোঝা গেছে কি বলেন তো? বোঝা গেছে কিনা বলেন? আমি চেষ্টা করব ভাই, আমি চেষ্টা করব যেন আপনি নিজে নিজে গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই যে নতুন টাইপ, এই নতুন টাইপ 54 নাম্বার থেকে নতুন টাইপ, এটা ধরবো না, এটা ধরবো না। এই নতুন টাইপ আমরা রাতে করাবো, ঠিক আছে? নতুন টাইপের যে কোশ্চেনগুলো আছে ওটা রাতে করাবো। তো এখন এই পর্যন্ত রাখবো, ঠিক আছে? তো আমি আবার বলছি, আমার কথায় কেউ মাইন্ড করবেন না, আমি আপনার ভালো চাই। আবার বলছি আমি আপনার ভালো চাই। টাকাই আমার কাছে একমাত্র, টাকা ইনকাম একমাত্র উদ্দেশ্য নয়। যদি টাকা ইনকামই একমাত্র উদ্দেশ্য হতো তাহলে রিয়াদ হোসেন এত কষ্ট করে অনলাইনে পড়াতে আসতো না। কথা কি বুঝাইতে পারছি? আমি যে স্কুলে জয়েন করছিলাম শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আমি ওখান থেকে চলে আসছি। ওখানে আমি পড়ায় মিনিমাম মাসে আমি 2,50,000 টাকা আমি ইনকাম করতে পারতাম। মিনিমাম 2,50,000 টাকা আমি ইনকাম করতে পারতাম মিনিমাম, এটা মিনিমাম অ্যামাউন্ট বলছি। মানে ওখানে এত স্টুডেন্ট, আমার কথা কি বুঝছেন? বাট আমি ওটা না করে আমি এটা সারা দেশের মানুষ যেন আমি পড়াতে পারি এই উদ্দেশ্য নিয়ে আসছি। একমাত্র টাকা ইনকামই যদি উদ্দেশ্য হতো তাহলে ওখানে বসে বসে পড়াতাম প্রাইভেট। আমার টাকা ইনকামই একমাত্র উদ্দেশ্য না। আমি চাই আপনি শেখেন। টাকা ইনকামই যদি একমাত্র উদ্দেশ্য হতো তাহলে
ওই এক ব্যাচে ভর্তি নিয়ে আজীবন ধরে সার্ভিস দিতেন না, যে আপনার চাকরি না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার সাথে রাখবো। তাহলে একবার কোর্স শেষ হতো, আপনাকে আবার 50% ডিসকাউন্ট দিতাম, যে পুরাতনদের জন্য 50% ডিসকাউন্ট, আপনি 50% ডিসকাউন্টে ভর্তি হন। তাহলে আমার টাকা ইনকাম হতো, বেশি টাকা ইনকাম হতো। তো আমি মানুষকে ভালো বুঝাই যে ভাই আপনার এটা শর্টকাটে কাজ হবে না, আপনাকে মূল নিয়ম পড়েই চাকরি পেতে হবে, না হলে আপনি খালি পিছনেই পড়তে থাকবেন। যতদিন পর্যন্ত মূল নিয়ম না পড়বেন ততদিন চাকরি হবে না। ও মনে করে যে ভাই শর্টকাট পারে না, তাই আমার এইগুলা বোঝাচ্ছে। আমি যার ভালো চাই এটাও বুঝতেছে না। ঠিক আছে, অনলাইনে পড়ানো খুব কঠিন, বুঝছেন। এই কয়েকদিন ধরে আমি মানে দারুণ মানে মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করছি। মারাত্মক চ্যালেঞ্জ। কেন? সবাই শর্টকাট পড়াচ্ছে, দেখাচ্ছে, দেই দেখেন অঙ্ক দেখা মাত্র উত্তর। আরে ভাই দেখা মাত্র তো উত্তর এইখানে পারতেছো, পরীক্ষার হলে তো পারবা না, এটা তো বোঝাতে পারতেছি না। ঠিক আছে, আমি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগতেছে এখন আমার। কেন? সবাই শর্টকাট পড়াচ্ছে, দেখায় দেখেই উত্তর। আমি তো দেখে উত্তর দিতে পারছি না, মানে দেওয়ানো শেখাচ্ছি না, কিন্তু তো বুঝছে না যে এটা কাজে লাগবে না। মনে রাখবেন, শরীরের জন্য যে সকল খাবার ভালো তার একটারও স্বাদ নাই। শরীরের জন্য যে সকল খাবার ভালো এই সকল খাবারের কোনো স্বাদ নাই। একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল দেই। মনে করেন করলা ভাজি, করলা তো করলা খাইতে চায় কেউ? ছোটবেলায় কেউ করলা খেতে চায়? তিতা না, খায় না। কিন্তু আসলেই কিন্তু ওই করলাই খুঁজবে বড় হয়ে, যখন তার অসুস্থ হয়ে যাবে, অসুখ লেগে গেছে শরীরে, ডাক্তার বলছে যে করলা ভাজি খেতে হবে আপনাকে, করলা তিতা জিনিস খেতে হবে। তখন সে বেশি তিতা করলা খুঁজে বেড়াচ্ছে, যে কোন করলা বেশি তিতা সেটা আমাকে দাও। তো পড়ালেখার ক্ষেত্রে এরকম ভাই, পড়ালেখা এরকম। মূল নিয়ম ভালো লাগবে না, মূল কনসেপ্ট ভালো লাগবে না, ওটা অর্জন করতে হবে। কথা কি বুঝছেন? কিন্তু ছোটবেলা থেকে মানে আগে থেকেই শুরুতেই শর্টকাট পড়ে পড়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, পরে যখন দেখছে না চাকরি পরীক্ষা টিকতে পারছে না, অসুস্থ হয়ে গেছে, তখন এসে বলতেছে যে এবার আমাকে মূল নিয়ম দাও, মূল নিয়ম দাও, মূল নিয়ম দাও। শুরুতেই তো মূল নিয়ম দরকার ছিল, তাহলে শুরুতেই করলা ভাজি খাওয়া দরকার ছিল, তাই না? তাহলে মাইন্ড করেন না, আমি এটা মাইন্ড করার জন্য বলছি না, এটা বাস্তবতা। আমরা সবাই শর্টকাটে সফল হতে চাই, শর্টকাটে খুব দ্রুত সময়ের মধ্যে 2 মাস কাজ করি, পরিশ্রম করি, 2 মাস ফল না পাইলে হতাশ হয়ে যাই। 2 মাসে কি সবকিছু অর্জন করা সম্ভব? অল্প সময় দিতে হবে। সময় না দিলে কিভাবে পারবেন বলেন তো, তাই না? আমি তো প্রতারণা করে স্টুডেন্ট ভর্তি নিতে পারবো না যে ভাই 50 ক্লাসে সব শিখাই দিব, শুধু যা যা আসবে সেইগুলাই পড়াবো। এগুলো বলে তো আমি ভর্তি নিতে পারবো না, আমার সাথে যায় না, আমার সাথে এটা যাচ্ছে না, আমি পারছি না। দেখ আমার মানে মাঝে মাঝে মন খারাপ হয় যে মানে সবাই কেন ওইদিকে হাঁটছে, শর্টকাটের দিকে হাঁটছে, ম্যাক্সিমাম শর্টকাটের দিকে হাঁটছে। তাহলে আমি কি এখন আমার ট্র্যাক চেঞ্জ করব? না, প্রয়োজন আমি পড়ানো বাতিল করে দিব, মানে আমার পড়ানো বাদ দিয়ে দিব, কিন্তু আমি গণিত শিখাই ছাড়বো। আমার টার্গেট এটা। পড়ানোর প্রয়োজনে বাদ দিয়ে দিব, কেন? মূল নিয়ম পড়ার লোক নেই, আমি পড়াবো না, সমস্যা নেই, আমি মূল নিয়মই পড়াবো। শর্টকাট করাবো, বাট মূল নিয়মটা আগে, মূল নিয়মকে ফোকাস করে তারপর শর্টকাট। আমার কথায় কেউ রাগ করবেন না, আমি আপনার ভালো চাই, আবার বলছি আমি আপনার ভালো চাই, যে আপনার যেন একবারই প্রস্তুতি হোক। একবার শর্টকাট শিখলেন, কাজ হইল না, পরে 1 বছর নষ্ট করে এসে আবার পড়লেন, এরকম না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।